আচ্ছা চলো, ভেরি গুড আফটারনুন প্রত্যেককে। 12টা বেজে গেছে আর ঠিক প্রত্যেক সপ্তাহের মতোই আমাদের যে লাইভ ক্লাস মাধ্যমিক আলটিমেট গাইডের সেটা দেখো শুরু হয়ে গেছে প্রত্যেককে নিয়ে। যারা যারা এই বছরে তোমরা মাধ্যমিক দিতে চলেছো, দেখো মাধ্যমিকের দিন কিন্তু আস্তে আস্তে প্রায় ঘনিয়ে আসছে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিও আস্তে আস্তে বাড়ছে। তার মধ্যেই দেখো একটুখানি আরও একটু এক্সট্রা অক্সিজেন যোগাতে তোমাদেরকে আমরা চলে এসেছি এই আলটিমেট গাইডের একটা সেগমেন্ট নিয়ে, যেখানে কিন্তু আজকের আমাদের টপিক হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে কিন্তু পরীক্ষাতে অন্তত 6 নম্বর আসতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসবে। দেখো এমসিকিউ থাকবে একটা, ভিএসএকিউ থাকবে একটা, আর দেখো এসএকিউ টাইপ অফ প্রশ্ন থাকবে দুটো। আমি দেখো দেখতে পাচ্ছি অলোক সাহা লিখেছে গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। অয়ন হাজরা স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না। এই তো দেখো আমাকে দেখতে পাচ্ছ আশা করছি এবার। গুড আফটারনুন। জয়শ্রী লিখছে ওকে, একদম ক্লাসের মধ্যে বেশ কয়েকজন জয়েন করে গেছে। অনুরোধও লিখছে, ঠিক আছে একদম একদম। শ্রেয়া, সবাইকে গুড আফটারনুন। তাহলে চলো আজকের আমাদের যে ক্লাসটা সেটা একটু একটু করে আমরা এবার প্রসিড করতে থাকি। এবার আমাদের যেটা প্রত্যেক দিনেরই কাজ সেটা হচ্ছে প্রথমে আমরা একটা টপিক বিষয়ে কি করি, সম্পূর্ণটা তোমাদের একটা রিভিশন করিয়ে দিই, এবং সেই রিভিশনের পরে দেখো কিন্তু আমরা সেই টপিক রিলেটেড যা যা ধরনের প্রশ্ন তোমাদের এবারের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেইগুলোকে কিন্তু একবার সাজেশন ভিত্তিক করিয়ে দিই। এবং অবশ্যই এই ধরনের যে দেখো লাইভ ক্লাস আমি প্রত্যেক ক্লাসেই দেখো বলে থাকি, সেইগুলো কিন্তু আমাদের 7 to 12 পর্যন্ত কন্ডাক্ট করানো হচ্ছে। তোমরা কিন্তু এর পরবর্তীকালে যখন 11-এ উঠবে তোমরা অবশ্যই কিন্তু সায়েন্স, আর্টস এবং কমার্সের লাইভ ক্লাসগুলো সুবিধা টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে নিতেই পারো। এবং তার পাশাপাশি দেখো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো টিউটোপিয়া লাইভ অ্যাপ। সেখানে দেখো তোমরা সরাসরি আমাদের সাথে আমাদের লাইভ ক্লাসে কন্ট্যাক্ট করতে পারবে, যেখানে আমি সৈকত স্যার স্পেশালি তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা নেব। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। মেনলি দেখো যেটা আমরা শুরু করব প্রথমে সেটা হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধনের একটা ডেসক্রিপশন টাইপ অফ জিনিস নিয়ে, যেখানে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে কিন্তু দেখো রিভিশন করাবো। চলো তাহলে প্রথমেই দেখো যে কনসেপ্টটা তোমাদেরকে আমি বলবো সেটা কিন্তু বন্ধন রিলেটেড। বিষয়টা একটুখানি বলি, আয়নীয় বন্ধন নয়, সমযোজী বন্ধন নয়, অসমযোজী ওই সব দেখো আমি যাচ্ছি না। জাস্ট দেখো তোমাকে বলছে বন্ধন বিষয়টা কি। দেখো ধরো দুখানা মৌল রয়েছে, দুখানা মৌলের মধ্যে একটা বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাই দেখো হচ্ছে বন্ধন। এবার জানো তো কেমিস্ট্রির ভাষায় বিশেষ করে বলা যায় এই বন্ধনটাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি বন্ধন হতে পারে? একটাকে দেখো আমরা বলছি কিন্তু সমযোজী বন্ধন, একটাকে কিন্তু দেখো আমরা বলছি আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, আর আরেকটাকে কিন্তু দেখো আমরা বলছি অসমযোজী বন্ধন। তার মধ্যে দেখো একটা কথা বলাই যায় যে এই অসমযোজী বন্ধনটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে অ্যাজ তেমনভাবে ইনক্লুড নেই, যার ফলে কিন্তু আমরা বেশি করে এই সমযোজী আর আয়নীয় বন্ধনটার বিষয়টা একটুখানি পড়বো। অসমযোজী বন্ধনটা আমরা কখন করব? অসমযোজী বন্ধনটা আমরা করব কিন্তু ক্লাস 11-এ। তার জন্য কি করতে হবে? অবশ্যই ডাউনলোড করতে হবে কিন্তু টিউটোপিয়া লাইভ অ্যাপ এবং সেখানে জয়েন করতে হবে আমার কেমিস্ট্রি ক্লাসে। চলো তাহলে এই যে সমযোজী আর আয়নীয় বন্ধন নিয়ে একটুখানি কাজ শুরু করি। চলো প্রথমে একটু বিষয়টা বলি যে সমযোজী বন্ধন বিষয়টা কি। সমযোজী বন্ধন বিষয়টা যদি দেখো বলতে হয়, তোমরা দেখো অলরেডি সবটা জানো, জাস্ট একবার বিষয়টাকে রিভিশন করিয়ে দেওয়া, আর কিছু না। চলো ধরো এ আর বি দুখানা মৌল আছে, তোমাকে আগে দেখো বুঝতে হবে যে সমযোজী বন্ধনটা কখন গঠিত হয়, তড়িৎযোজী বন্ধনটা কখন গঠিত হয়। তো ধরো তুমি দেখতে পেলে আলটিমেট যে বিষয়টা জানো তো কি, আলটিমেট বিষয়টা কেন সমযোজী বন্ধন, কেন তড়িৎযোজী বন্ধন, সেটার জন্য তোমাকে জানতে হবে আলটিমেট বিষয়টা কি। আলটিমেট বিষয়টা হচ্ছে স্থায়িত্ব অর্জন করা। সোজা কথা ভাই, স্থায়িত্ব অর্জন করার জন্যই এই এত ঝামেলা। সমযোজী আয়নীয় যত বন্ধন আছে সমস্ত কিছু কিন্তু দেখো স্থায়িত্ব অর্জনের জন্য। মানে কি, কিসের মাধ্যমে তারা স্থায়িত্ব পাবে? স্থায়ী কিন্তু দেখো নিকটতম নিষ্ক্রিয় মৌলরা, আর সেই নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্যই কিন্তু দেখো এত তোড়জোড়। মানে ধরো এই যে ধরো ক্লোরিন আছে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে তুমি কি পাবে গো? কে কক্ষে পাবে 2টো, এল কক্ষে পাবে দেখো 8টা, আর এম কক্ষে পাবে দেখো কিন্তু তুমি 7টা। এবার তুমি বুঝতে পারছো সবাই কিন্তু চায় শেষ কক্ষটায় নিষ্ক্রিয় মৌলের মতো 8টা ইলেকট্রন রাখতে, যার ফলে ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবার জন্য নিশ্চয়ই একটা ইলেকট্রন প্রার্থনা করছে। আবার দেখো তুমি একটা কথা চিন্তা করো, সোডিয়ামের কথা চিন্তা করো তো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 2 আর 1 পাই না? তার মানে সোডিয়াম কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় মৌল যদি নিয়ন হতে চায় তাহলে তাকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, কি তাই না? বিষয়টা বোঝা যাচ্ছে? এবার ভালো করে বোঝো, আমরা যে বলছি না সমযোজী যৌগ,
সমযোজী যৌগ তখনই গঠিত হবে যখন এই এ আর বি যাদের মধ্যে সমযোজী বন্ধনটা তৈরি হচ্ছে তাদের দুজনেরই নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন প্রয়োজন হবে। কথাটা বুঝতে পারলাম? দুজনেরই ইলেকট্রন দরকার হবে। যখন দুজনেরই দরকার হবে তখনই একমাত্র সমযোজী যৌগ গঠিত হবে। কি বললাম কথাটা ভালো করে বুঝে নাও। ধরো আমি বললাম যে HCl হচ্ছে একটা সমযোজী যৌগ, তাহলে এখানটায় তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেন যার কিনা দেখো ইলেকট্রন বিন্যাস করলে তুমি পাবে কে কক্ষে একটা, আর কিচ্ছু দেখো পাবে না। আর ক্লোরিন যার ইলেকট্রন বিন্যাস করলে দেখো তুমি পাবে 2, 8, 7। একটু চিন্তা করে দেখো তো, হাইড্রোজেনকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে হবে হিলিয়াম যার কিন্তু রয়েছে 2টো ইলেকট্রন, মানে বুঝতে পারছো হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন প্রয়োজন। ঠিক সেম ভাবে ক্লোরিনকেও কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন হতে গেলে একটা ইলেকট্রন প্রয়োজন। আচ্ছা কি বললাম, দুজনেরই একটা করে ইলেকট্রন প্রয়োজন, তার মানে দুজনেরই প্রয়োজন মানে তারা কি বন্ধন তৈরি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে, এবং তাদেরকে কি যৌগ বলা হবে? সমযোজী যৌগ বলা হবে। বোঝা গেল আশা করছি। এবার বিষয়টা বলি একটু তড়িৎযোজী যৌগের বিষয়টা। যেমন দেখো দুজনেরই দরকার থাকলে সমযোজী যৌগ, সেমনি একজনের দরকার থাকলে আর আরেকজনের দরকার না থাকলে তড়িৎযোজী যৌগ। মানে বিষয়টা একটু বলি, এই জিনিসটা দেখো, ধরো NaCl এর কথাটা আমি বলছি, তাহলে 2, 8, 1, আর এটা কি হয়ে যাবে বলো তো 2, 8, 7। এবার ভালো করে বিষয়টা বোঝো, সোডিয়ামকে যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে হয় ওর কি ইলেকট্রন দরকার নেই তো, ওকে বরং একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আর ক্লোরিনকে যদি আর্গন হতে হয় তাহলে কিন্তু একটা ইলেকট্রন নিতে হবে, মানে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন প্রয়োজন আর সোডিয়ামের কিন্তু ইলেকট্রনের কোনো প্রয়োজন নেই। যার ফলে বুঝতেই পারছো এই Na আর Cl এরা কিন্তু দেখো সমযোজী যৌগ তৈরি করবে না, এরা কিন্তু অবশ্যই আয়নীয় যৌগ তৈরি করবে। ব্যাপারটা আশা করছি এবার বোঝা গেছে যে কখন সমযোজী কখন আয়নীয়। ক্লাস 10-এর একটা ট্রেন্ডিং কোয়েশ্চেন। ঠিক আছে, চলো এবার নর্মাল কিছু জিনিস নিয়ে একটু ডিসকাস করি, কখন কোনটা সেগুলো বলে দিলাম। এবারে চলো একটু রিভিশন রেসপেক্টে করা যাক যে তড়িৎযোজী আর সমযোজী যৌগগুলো কি আর বন্ধনগুলো কি, মানে যেটা সংজ্ঞা রিলেটেড। মানে দেখো আলটিমেট জিনিসটা তো আমাদের হয়ে গেছে, এবার দেখো একটুখানি ওই নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে একটু সংজ্ঞাগুলোকে মাঝে মধ্যে পড়তে হয়, তার কারণ পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসে। তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝা যাক যে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ বিষয়টা কি। বিষয়টা কি শোনো, ধরো দুটো মৌল রয়েছে, ঠিক আছে, যেটা দেখো বললাম তারা প্রত্যেকেই কি চাইবে? তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। তাহলে দেখো আমরা বলতেই পারি যে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যদি দুটি মৌলের পরমাণু তাদের যোজ্যতা কক্ষের একটি করে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে একটি করে ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়কে যদি দুজনে একই সাথে ব্যবহার করে তখন সেই ধরনের যে বন্ধন সেই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনের ফলে যে ধরনের দেখো যৌগগুলো তৈরি হয় তাদেরকে আমরা দেখো বলি সমযোজী যৌগ। আশা করছি দেখো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে যদি আমি বলি তড়িৎযোজী যৌগ বিষয়টা কি। তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বিষয়টা হচ্ছে দেখো সেই সেম নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যদি দুটি পরমাণুর মধ্যে একজন তার যোজ্যতা কক্ষের ইলেকট্রন ছেড়ে দেয় এবং অপরজন যোজ্যতা কক্ষের ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তারা একজন ক্যাটায়ন আর একজন অ্যানায়নে কনভার্ট হবে। সেই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের সাথে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তাদেরকেই বলে তড়িৎযোজী যৌগ। যেমন দেখো চিন্তা করো সোডিয়াম আর ক্লোরিনের কথা। সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রনকে বর্জন করে দেখো ক্যাটায়নে কনভার্ট হবে, যেটা কিনা দেখো সোডিয়াম প্লাস। আর ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রনকে গ্রহণ করবে এবং দেখো কনভার্ট হবে অ্যানায়নে, যেটা হচ্ছে Cl-। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করবে দেখো আয়নীয় যৌগ NaCl। আশা করছি বোঝা গেছে বিষয়টা। আর এখানের ব্যাপারটা কি, হাইড্রোজেনের শেষ কক্ষে দেখো রয়েছে একটা ইলেকট্রন আর ক্লোরিনের শেষ কক্ষে দেখো রয়েছে অবশ্যই বুঝতে পারছো 7টা ইলেকট্রন, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে ব্যাপার। কি বলেছিলাম? শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে শেয়ার করে তারা একটা কি তৈরি করবে? ইলেকট্রন জোড় গঠন করবে। দেখো তো ইলেকট্রন জোড় কেমন করে গঠন করছে, এটাও একটা শেয়ার করছে, এও একটা শেয়ার করছে। তাহলে দেখো কি তৈরি করলো তারা? একটা দেখো ইলেকট্রন জোড় গঠন করলো। আশা করছি দেখো বুঝতে পারছো।
এবার এই ইলেকট্রন জোড়টাকে দেখো এও ব্যবহার করছে, এই ইলেকট্রন জোড়টাকে দেখো এও ব্যবহার করছে, এবং সমভাবে ব্যবহার করে তারা দেখো একটা বন্ধন তৈরি করলো। ব্যাপারটা বুঝো, দেখো দুটো ইলেকট্রন নিয়ে একটা জোড় তৈরি হয়েছে, আর দুটো ইলেকট্রন মানে হচ্ছে একটা বন্ধন। তাহলে এইচ আর সিএল এর মাঝে কটা বন্ধন হবে বলো? একটা বন্ধন। তাহলেই দেখো তৈরি হয়ে গেল HCl। আশা করছি দেখো বোঝা গেল। তাহলে ওই জন্যই দেখো HCl একটা সমযোজী যৌগ, আর NaCl কিন্তু দেখো একটা তড়িৎযোজী যৌগ। আশা করছি পুরো প্রিলিমিনারি কনসেপ্টটা দেখো ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের একটা কথা বলি, পরের যে একটা কনসেপ্ট দেখো তোমাদের আসে, সেটা হচ্ছে সমযোজ্যতা আর তড়িৎযোজ্যতা কাকে বলে। বিষয়টা একটু দেখো ভালো করে, যদি সিম্পল কথায় আমি বলি না, সমযোজ্যতা নিয়ে দেখো অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি বন্ড খেয়াল করো না, বন্ড কটা বন্ড রয়েছে? হাইড্রোজেনের সাথে কটা বন্ড রয়েছে? ক্লোরিনের একটা বন্ড রয়েছে। তো তাহলে হাইড্রোজেনেরও সমযোজ্যতা এক, ক্লোরিনেরও সমযোজ্যতা এক, সিম্পল কথা। ওকে, আচ্ছা এবারে দেখো আরেকটা ভাবে এটাকে বলা যায়, একটা বন্ড মানে কটা ইলেকট্রন গো? দুটো ইলেকট্রন। আর মানে তার মানে কি একটা ইলেকট্রন জোড়। তো তার মানে তুমি লক্ষ্য করবে কটা ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। দেখো হাইড্রোজেন আর ক্লোরিন পরস্পরের সাথে একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে, তাহলে দুজনেরই দেখো সমযোজ্যতাটা হচ্ছে এক। বুঝতে পারলাম বিষয়টা? এবার দেখো তড়িৎযোজ্যতার বিষয়টা একটুখানি বলি, যে যতগুলো ইলেকট্রন ছাড়ছে আর যে যতগুলো ইলেকট্রন নিচ্ছে সেটাই হচ্ছে তড়িৎযোজ্যতার পরিমাপ গো। মানে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে তার তড়িৎযোজ্যতা কত বলো? এক। ক্লোরিন কটা ইলেকট্রন নিচ্ছে? একটা ইলেকট্রন নিচ্ছে, তারও তড়িৎযোজ্যতা দেখো এক। বিষয়টা বুঝতে পারছো তো? একদম সোজা। চলো তো একটুখানি বিষয়টা দেখা যাক এবার। আরেকটা দেখো কনসেপ্ট তোমাদের পরীক্ষাতে কিন্তু খুব আসবে, সেটা হচ্ছে সমযোজী আর এই তড়িৎযোজী যে যৌগগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি। বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং এখান থেকে ভেরিয়াস টাইপস অফ কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে দেওয়া হয়। চলো একটুখানি বৈশিষ্ট্য নিয়ে একটু বিষয়টাকে বলা যাক। ধরো সমযোজী যৌগের কথাটা ধরো যদি আমি একটুখানি বলি, সমযোজী যৌগের দেখো যদি বৈশিষ্ট্যগুলো বলি, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখো আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে দেখো, অলোক সাহা বলছে স্যার আমার ফোন থেমে থেমে যাচ্ছে। আচ্ছা চলো সমযোজী যৌগের বিষয়টা একটুখানি কি বলছি। সমযোজী যৌগ দেখো বলছে কিন্তু এদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে দেখো প্রথমেই বলতে হবে যে সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু অণুর অস্তিত্ব আছে, আয়নের অস্তিত্ব নেই। এই প্রশ্নটা কিন্তু দেখো প্রচুর স্কুলের মধ্যে দেয়, যে কোন ধরনের যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, তাহলে কি লিখতে হবে? আয়নীয় যৌগের ক্ষেত্রে। বুঝতে পারছো? আর কোন ধরনের যৌগের ক্ষেত্রে আয়নের অস্তিত্ব নেই, তাহলে কি লিখতে হবে? সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে প্রথমেই দেখো যে বৈশিষ্ট্যটা, এখানে কিন্তু দেখো আয়নের অস্তিত্ব নেই, এখানে কিন্তু দেখো অণুর অস্তিত্ব আছে। বুঝতে পারলে? দ্বিতীয় দেখো যে বৈশিষ্ট্যটা আমাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে এই যে সমযোজী যৌগগুলো আছে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা কিন্তু অনেকটা কম হয়। তাহলে সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা কি? এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেকটা কি হয় বলো? কম হয়। ক্লিয়ার? 3 নম্বর যেটা দিয়ে দেখো প্রশ্ন প্রচুর আসে, সেটা হচ্ছে সমযোজী যৌগগুলো কিন্তু পোলার দ্রাবকে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে কি বললাম? বললাম দেখো সমযোজী যৌগগুলো পোলার বা ধ্রুবীয় দ্রাবক, উদাহরণ কি হতে পারে গো? জল হতে পারে, তাই না? ধ্রুবীয় দ্রাবক যেমন হচ্ছে দেখো জলের মধ্যে দ্রবীভূত হয় না, তার পরিবর্তে কিন্তু দেখো নন পোলার বা দেখো যেটাকে আমরা বলি অধ্রুবীয় দ্রাবক, সেই অধ্রুবীয় বা নন পোলার দ্রাবক, যেমন উদাহরণ কি হতে পারে? অ্যালকোহল হতে পারে। সেই অ্যালকোহলের মধ্যে কিন্তু দেখো গিয়ে দ্রবীভূত হবে সমযোজী যৌগরা। বুঝতে পারছো আশা করছি? তাহলে এখানটায় দ্রবীভূত হবে। বুঝতে পারছো তো? চলো আশা করছি দেখো বোঝা গেছে। আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে একটুখানি বলি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগগুলোর বৈশিষ্ট্যটার বিষয়, তাহলে অবশ্যই দেখো তুমি বলতে পারছো যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই, আচ্ছা অলোক সাহা যেটা বলছে ভিডিও পজ হয়ে যাচ্ছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তুমি একটুখানি চেক করে নাও তোমার নেটওয়ার্কটা, তাহলেই দেখবে সমস্ত কিছু ঠিক হবে। বিকজ বাকিরা যেহেতু শুনতে পাচ্ছে তার মানে আমাদের দিক থেকে কিন্তু দেখো তেমন কোনো প্রবলেম আমার মনে হচ্ছে নেই।
চলো এবার যদি একটুখানি তড়িৎযোজী যৌগের বিষয়টাকে একটু চিন্তা করি, তাহলে ওর বৈশিষ্ট্যর মধ্যে কি পড়ছে? 1 নম্বর দেখো যেটা আমরা বলতে পারি যে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু দেখো আয়নের অস্তিত্ব রয়েছে, অণুর অস্তিত্ব নেই। বুঝতে পারলে? তাহলে এখানটা দেখো আমরা লিখতে পারি এর ক্ষেত্রে আয়নের অস্তিত্ব আছে, অণুর অস্তিত্ব কিন্তু দেখো নেই। 2 নম্বর দেখো যেটা আমরা অবশ্যই বলতে পারি সেটা হচ্ছে কিন্তু এদের যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেটা কিন্তু অনেকটা বেশি হয়। বুঝতে পারছো তো? এদের ক্ষেত্রে যে গলনাঙ্ক আছে বা দেখো যে স্ফুটনাঙ্ক আছে, সেই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু দেখো অনেকটা বেশি হয়। 3 নম্বর দেখো যেটা অবশ্যই পরীক্ষার জন্য আসবে সেটা হচ্ছে কিন্তু এই ধরনের যে তড়িৎযোজী যৌগরা আছে তারা পোলার বা ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। ক্লিয়ার আছে? তাহলে এরা কিন্তু দেখো পোলার দ্রাবক যেমন জলের মধ্যে দ্রবীভূত হয়, আর নন পোলার দ্রাবক যেমন অ্যালকোহলের মধ্যে কিন্তু দ্রবীভূত হয় না। বুঝতে পারলে? এই হচ্ছে দেখো বৈশিষ্ট্য যেগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি মনে রাখতে হবে? নেক্সট দেখো এই রিলেটেডই কতগুলো প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা স্যার একটু লিখে নেবো, দাঁড়াবেন? আচ্ছা লিখে নেবে, এগুলো বইয়ের মধ্যে তো আছেই, দেখো এগুলো জাস্ট একটু রিভিশন। ঠিক আছে চলো লেখো দেখি, চলো জাস্ট 1 মিনিট একটু টাইম দিচ্ছি, তাহলে একটুখানি লিখে নাও। আচ্ছা ক্লাসের মধ্যে কারা কারা আছে একটু দেখি, ক্লাসের মধ্যে কারা আছে একটুখানি দেখি। আচ্ছা চলো, জয়শ্রী মাহাতো আছে, অয়ন হাজরা, ঐশিক গুপ্তা, প্রত্যেকে দেখো বুঝতে পারছো? আমাকে একবার জানিয়ে দাও কনসেপ্টসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, একবার তাড়াতাড়ি একটুখানি লিখে জানিয়ে দাও। প্রকাশ আছো, স্নেহা আছো, অলোক আছো, একবার আমাকে তাড়াতাড়ি লিখে একটু জানিয়ে দেবে যে সমস্ত কনসেপ্ট যেগুলো দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, একবার ভালো করে জানিয়ে দাও। ওকে স্যার আরেকবার বুঝিয়ে দিন কোনটা মৌ। আচ্ছা ওকে ওকে ক্লিয়ার হচ্ছে, ওকে প্রকাশ একদম। চলো তাহলে এবারে দেখো যে কনসেপ্টটা আমাদেরকে দেখো অবশ্যই পড়তে হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে যে কতগুলো প্রশ্ন দেখো তোমাদেরকে দেয়, তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা কিন্তু দেখো আজকে আমি করাচ্ছি। প্রশ্নটা হচ্ছে দেখো NaCl এর ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটা ব্যবহার হয়। কি বললাম? আণবিক ওজন কথাটা ব্যবহার হয় না, তার পরিবর্তে কি ব্যবহৃত হয় বলো? সংকেত ওজন কথাটা দেখো ব্যবহৃত হয়। চলো এই বিষয়টা একটুখানি করিয়ে দিই, কেন এটা হয় ভালো করে বুঝতে পারছো তো? যে NaCl তোমরা দেখো প্রত্যেকে জানো যে NaCl কিন্তু একটা তড়িৎযোজী যৌগ, যে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমি দেখো তোমাকে বললাম আয়নের অস্তিত্ব আছে কিন্তু অণুর অস্তিত্ব নেই। জানো তো কঠিন অবস্থায় যে NaClটা দেখো থাকে সেটার মধ্যে যে শুধুমাত্র আয়নগুলো থাকে, এগুলোর ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু কোনো অণু তুমি দেখতে পাবে না। এবার আমাকে একটা কথা বলো, আণবিক ওজন মানেটা কি? আণবিক ওজন মানেটা হচ্ছে অণুর ওজন, ব্যাপারটা বুঝলে? এবার যার ক্ষেত্রে অণুই নেই তার ক্ষেত্রে আবার আণবিক ওজন তো বিলাসিতা মাত্র, কি তাই না? তার মানে দেখো NaCl এর ক্ষেত্রে যেহেতু কোনো অবস্থাতেই কোনো অণুর অস্তিত্ব থাকেই না, তাই NaCl এর ক্ষেত্রে কিন্তু আণবিক ওজন কথাটা ইউজ করা যাবে না, তার পরিবর্তে কি ইউজ করতে হবে? আমাদের সংকেত ওজন কথাটা ইউজ করতে হবে। আর তোমাদেরকে কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে এর সংকেত ওজনটা কত, সেটা হচ্ছে 58.5। আশা করছি ক্লিয়ার আছে। নেক্সট ধরো আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষাতে খুব দিয়ে থাকে, খুব, সেটা হচ্ছে কি বলতো? এমন একটা সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। চলো একটুখানি এই কনসেপ্টটাকেও বলে রাখি বৈশিষ্ট্যের মধ্যে, যে এই যে সমযোজী যৌগগুলো আছে বুঝতেই পারছো তো এরা অণু নিয়ে তৈরি, তার ফলে এরা আয়নে বিশ্লিষ্ট হয় না। তড়িৎ পরিবহন কারা করতে পারে? ক্যাটায়ন আর অ্যানায়নরা করতে পারে তড়িৎ পরিবহন, মানে সোজা কথা আয়নরা করতে পারে তড়িৎ পরিবহন। যদি সমযোজী যৌগের ক্ষেত্রে আয়নের অস্তিত্বই না থাকে তাহলে কি এরা তড়িৎ পরিবহন করতে পারবে? পারবে না। তাহলে দেখো 4 নম্বরটা অবশ্যই লিখে দেওয়া যায় যে এরা কিন্তু দেখো তড়িৎ পরিবহন করে না, বা দেখো এদেরকে তুমি যদি তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করতে যাও সেটাও তুমি পারবে না। ঠিক আছে, মানে এরা দেখো তড়িৎ বিশ্লেষ্য রূপেও কাজ করে না। এখানে কিন্তু দেখো তুমি 4 নম্বরে অবশ্যই লিখতে পারো যে এদের কিন্তু যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থাটা আছে সেইটা কিন্তু দেখো তড়িৎ পরিবহন করে। তাহলে তুমি কিন্তু যদি শুধুমাত্র লিখে দাও যে তড়িৎ যদি যৌগগুলো তড়িৎ পরিবহন করে, আমার মনে হয় সেটা পার্শিয়ালি ঠিক হলো, পার্শিয়ালি ভুল হলো। তার কারণটা কি? তড়িৎ যদি যৌগগুলোর গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে, এই কথাটা কিন্তু দেখো লিখতেই হচ্ছে। চলো তাহলে জলে দ্রবীভূত অবস্থায় তারা কিন্তু দেখো তড়িৎ পরিবহন করে।
বা দেখো তুমি বলতে পারো যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আমরা এদেরকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে পারি, সিম্পল। তাহলে চলো যেটা দেখো বলছিলাম কোয়েশ্চেনটা, তাহলে তুমি দেখো বুঝলে যে সমযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না, তার কারণ এদের মধ্যে আয়নের অস্তিত্ব নেই। কিন্তু প্রশ্নটা কি দেয়, প্রশ্নটা দেয় এমন একটা সমযোজী যৌগের নাম বলো যে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। চলো খেলা শুরু হয়ে গেছে। তাহলে এমন একটা সমযোজী যৌগের দেখো নাম বলতে বলেছে যে কিনা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করছে। চলো এবার দেখি, আমাকে একটু তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দাও দেখি কি হতে পারে। আচ্ছা স্নেহা উত্তর দিয়ে দিয়েছে, ওকে। কি দিচ্ছে HCl, আচ্ছা সিএলটা, এলটা কিন্তু ছোট হবে অয়ন, ঠিক আছে। ওকে ওকে ওকে, চলো চলো চলো। অনুরোধ লিখছে সিটা কিন্তু বড় হবে, এলটা ছোট হবে। এগুলো আশা করছি জানো, টাইপিং এর সময় হয়তো এরর হচ্ছে, তাও একবার জাস্ট বলে রাখলাম কারণ পরীক্ষা সামনে আছে। চলো সমযোজী যৌগের যে দেখো জলীয় দ্রবণটা আছে সেইটা দেখো তড়িৎ পরিবহন করে একমাত্র HCl এর ক্ষেত্রে। দেখো HCl ছাড়া আরো কতগুলো উদাহরণ আছে, বাট তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু HClটাই সব থেকে প্রমিনেন্ট উদাহরণ। একটুখানি দেখো বুঝে নাও যে কেন করে। দেখো এই রিলেটেড যে কনসেপ্ট, এটাকে কিন্তু দেখো বলে পোলারিটির কনসেপ্ট। এই যে পোলারিটির কনসেপ্টটা তোমাদের কিন্তু রয়েছে ক্লাস 11-এর বন্ডিং চ্যাপ্টারের মধ্যে, আর সেই বন্ডিং চ্যাপ্টার পড়তে হলে কিন্তু অবশ্যই লাইভ ক্লাসে থাকতেই হচ্ছে কিন্তু পরের বছরে। তা চলো মানে এই বছরই তো তোমাদের, চলো 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 শুরু করি। দেখো HCl এর কথাটা দেখো, তোমরা যদি দেখো তাহলে HCl এর মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে সিএলটা সেটা কিন্তু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক অ্যাজ কম্পেয়ার টু হাইড্রোজেন, কি তাই না? তার জন্য কি হচ্ছে, এই যে দেখো বন্ধন সৃষ্টিকারী দুটো ইলেকট্রন আছে, তারা কি করবে, বেশি পরিমাণ সিএল এর দিকে ঝুঁকে থাকবে, মানে সিএল এর দিকে দেখো বেশি পরিমাণে স্থানান্তরিত হয়ে যাবে। যার ফলে কি হবে, সিএল এর মাথার মধ্যে কিন্তু একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ দেখো চলে আসবে, যেটাকে আমরা লিখি ডেল মাইনাস। আর এইচ এর ওপরে কিন্তু একটা পার্শিয়াল পজিটিভ চার্জ চলে আসবে, যেটাকে আমরা লিখি এইচ প্লাস। এটা কিন্তু নর্মাল পজিটিভ নর্মাল নেগেটিভ নয়, এটা হচ্ছে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ। সমযোজী যৌগের ক্ষেত্রে তো আয়ন হয় না, সেই কারণে তুমি ডিরেক্টলি প্লাস মাইনাস লিখতে পারবে না, বুঝতে পারছো তো? তাহলে চলো এই তুমি দেখতে পেলে কি যে HCl এর ক্ষেত্রে একটা দেখো পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সেন্টার তৈরি হওয়ার কারণে তুমি যেই মাত্র এটাকে জলের মধ্যে দেবে, তোমরা তো দেখো পড়েছো যে জল হচ্ছে দেখো পোলার দ্রাবক, সেই পোলার দ্রাবকের মধ্যে ফেলা মাত্রই এ কি করবে জানো তো, জলের অণু দ্বারা আকৃষ্ট হয়ে যাবে এবং সেই জলীয় দ্রবণের মধ্যে সে দেখো বিশ্লিষ্ট হয়ে যাবে। যেই মাত্র দেখো বিশ্লিষ্ট হবে জলীয় দ্রবণের মধ্যে, সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে, H প্লাস আর Cl মাইনাস। এই H প্লাসটা দেখো এই পোলার জল দ্বারা আকৃষ্ট হবে এবং তৈরি হয়ে যাবে দেখো H3O প্লাস। আর কি পড়ে থাকবে, আর পড়ে থাকবে কিন্তু দেখো Cl মাইনাস। এবং জলীয় দ্রবণে এভাবে আয়ন উৎপন্ন হয়ে যাচ্ছে বলেই তোমরা তো বুঝেই গেছো আয়ন উৎপন্ন হচ্ছে, তার মানেই কিন্তু দেখো জলীয় দ্রবণে এটা তড়িৎ পরিবহন করবে। তার ফলে একমাত্র দেখো উত্তর যেটা তোমার লিখতে হবে সেটা হচ্ছে এই কনসেপ্টটা, ওই পার্শিয়াল পোলারিটির কনসেপ্টটা। আর কি, জল হচ্ছে একটা পোলার দ্রাবক, যেখানে থাকা মাত্রই ওই H প্লাস সেন্টারটা দেখো আকৃষ্ট হয়ে H3O প্লাস তৈরি করবে এবং জলীয় দ্রবণে এভাবে আয়ন উৎপন্ন হওয়ার ফলেই এটা তড়িৎ পরিবহন করবে। ক্লিয়ার আছে একদম? চলো নেক্সট দেখো একটা প্রশ্ন এখান থেকে আসে, কি প্রশ্ন বলো তো? প্রশ্নটা হচ্ছে দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের প্রশ্ন। বিষয়টা একটু বলি, বলতে চাইছে যে আয়নীয় যৌগগুলো কিন্তু কঠিন হয়। আয়নীয় যৌগগুলো কি হয়, কঠিন হয়। এই জায়গাটা দেখো রিলেটেড টু এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এখান থেকে আরো ধরনের প্রশ্ন আসে যে অমুক একটা আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেবে, ধরো NaCl বললো এর গলনাঙ্কটা অনেক বেশি, আর একটা সমযোজী যৌগ দিয়ে বলবে এর গলনাঙ্কটা অনেক কম। তারপরে একটা আয়নীয় যৌগ দিয়ে বলবে অনেক বেশি কঠিন, সমযোজী দিয়ে বলবে অনেক কম কঠিন। এই উত্তরগুলো লেখার একটাই ধরন হয়, কি ধরন বলে দিচ্ছি দেখো। ধরো একটা আয়নীয় যৌগের কথা বলছি আর ধরো একটা সমযোজী যৌগের কথা বলছি। এবার এই আয়নীয় আর সমযোজী যৌগের ক্ষেত্রে তুমি কি জানো যে আয়নীয় যৌগের গলনাঙ্কটা কম, প্রশ্ন আসে না কেন কম? এই আয়নীয় যৌগের গলনাঙ্কটা বেশি, প্রশ্ন আসে না কেন বেশি? সমযোজী যৌগের গলনাঙ্কটা বা স্ফুটনাঙ্কটা কম, প্রশ্ন আসে না কেন কম? অবশ্যই তো আসা উচিত। চলো এবার তাহলে বিষয়টা একটু বলি। জানো তো তোমরা যে আয়নীয় যৌগগুলো কি দ্বারা তৈরি, আয়ন দ্বারা তৈরি। আর আয়নগুলো কি দ্বারা আকৃষ্ট থাকে, স্থিরতাড়িতিক আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট থাকে। তার মানে এদের মধ্যে দেখো যে আয়নগুলো থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করছে সেটা কিন্তু মারাত্মক রকম স্ট্রং হয় এবং এই এত স্ট্রং স্থিরতাড়িতিক আকর্ষণ বলকে বিঘ্নিত করে ভেঙে দিয়ে আয়নগুলোকে পরস্পরের থেকে পৃথক করাটা অনেক কঠিন হয়ে পড়ে। সেই কারণেই তো এদের যে দেখো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হয় সেটা অনেকটা বেশি হয়, মানে প্রচুর তাপ লাগবে এই আয়নগুলোকে পরস্পরের থেকে আলাদা করতে।
বুঝতে পারলে? এবার যদি দেখো তোমাকে একটা প্রশ্ন করে যেটা কঠিন হয় কেন, সেম উত্তর, কঠিন কেন হবে না, ব্যাপারটা বোঝো। তরল কখন হয়? যখন দেখো অণুগুলো ফ্লো করতে পারে। গ্যাস কখন হয়? যখন অণুগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, তখন তো কঠিন বা তখন তো দেখো তরল বা গ্যাস হয়। আর কঠিন কখন হয়? যখন দেখো অণুগুলো একদম একে অপরের সাথে সেটে থাকে, কোনোভাবে দেখো এদিক ওদিক হতে পারছে না, তখন তো কঠিন হয়। এবার আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে তুমি কি বলবে? এদের মধ্যে দেখো আয়ন থাকে, আয়নগুলোর মধ্যে কি কাজ করে না তীব্র স্থির তাড়িতিক আকর্ষণ বল। কি কাজ করে? তীব্র স্থির তাড়িতিক আকর্ষণ বল। এই ধরনের তীব্র স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করার জন্যই এই আয়নগুলোর মধ্যে যে বন্ডিং সেটা অত্যন্ত স্ট্রং হয়। আর সেই স্ট্রং বন্ডিং দেখো থাকে বলেই আয়নীয় যৌগগুলো কিন্তু কঠিন হয়। বোঝা যাচ্ছে? আর দেখো সমযোজীগুলোর ক্ষেত্রে কি বলবে? সমযোজীগুলোর মধ্যে কিন্তু যে অণুগুলো দেখো থাকে, সেই অণুগুলোর মধ্যে কিন্তু দুর্বল একটা দেখো বল কাজ করে, একটা দুর্বল আন্তঃআণবিক দেখো বল কাজ করে, অণুগুলোর মধ্যে কাজ করে বলে বলটার নাম দেখো আন্তঃআণবিক বল। পরে গিয়ে দেখো 11-12 পড়বে এই সমস্ত বলের অনেক নাম আছে, লন্ডন ফোর্স আছে, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল আছে, এইসব পরে গিয়ে পড়বে। এখন জাস্ট মনে রাখো যে সমযোজী যৌগগুলোর মধ্যে কি কাজ করে? একটা দুর্বল আন্তঃআণবিক বল কাজ করে। ঠিক আছে? এই দুর্বল আন্তঃআণবিক বল কাজ করার জন্যই এই অণুগুলোকে পরস্পরের থেকে পৃথক করাটা কিন্তু অনেকটা সোজা। সেই কারণে এদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হয় সেটাও কিন্তু অনেকটা কম হয়, মানে অল্প একটুখানি তাপ দিলেই অণুগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আর এটা যে প্রশ্ন দেখো বলেছিলাম, এটা দেখো কম কঠিন হয় একটু, বা দেখো অনেকে দেখো তরল বা গ্যাস হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই সেম, যে অণুগুলোকে পৃথক করে দেওয়াটা যেহেতু অনেকটা সোজা, সেই কারণে অণুগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায় সহজেই, সেই কারণেই তারা দেখো তরল বা গ্যাস রূপে অবস্থান করে। ক্লিয়ার আছে? চলো ওকে, নেক্সট দেখো আরো একটা প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন দিতে পারে জানো তো? প্রশ্ন দিতে পারে ধরো এমনি, ধরো মিথেনকে দিয়ে একটা প্রশ্ন দিল। ঠিক আছে? তোমরা তো দেখো চিনি দেখেছো, চিনি দেখেছো তো? চিনিটা কি? চিনিটা হচ্ছে দেখো সুক্রোজ। তোমরা দেখো জানো যে এই যে চিনির কণাগুলো হয় সেগুলো কিন্তু দেখো কঠিন হয়। তার মানে বুঝতেই পারছো যে কিছু কিছু আয়নীয় যৌগ ছাড়াও কিছু সমযোজী যৌগও আছে যেগুলো কিন্তু এই কাঠিন্যতাকে প্রদর্শন করছে। তার মানে তোমাকে প্রশ্নটা দেখো এই ধরনেরই দেবে যে আপনি তো বললেন যে সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুব কম, তা সত্ত্বেও আমার মাথার মধ্যে তো একটা প্রশ্ন আছে, এই যে চিনি জাতীয়গুলো কেন কঠিন হচ্ছে? চলো তার উত্তর দাও। আচ্ছা চলো, তোমাকে ধরো তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে সুক্রোজ, যেটা হচ্ছে কিন্তু দেখো C12H22O11। আর একটা তোমাকে উদাহরণ দিলাম আমি, ধরো মিথেন। তোমাকে প্রশ্নটা কি দিলাম? প্রশ্নটা দিলাম যে সুক্রোজ এবং মিথেন দুজনেই সমযোজী, তা সত্ত্বেও মিথেন কিন্তু একটি গ্যাস এবং চিনি কিন্তু বা সুক্রোজ কিন্তু দেখো একটা কঠিন পদার্থ। ঠিক আছে? ব্যাস, প্রশ্নটা দেখো একটু ঘুরে গেল। এবার বলি বিষয়টা, এই যে বললাম না যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি ক্রিয়াশীল হয় অণুগুলোর মধ্যে? আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার তোমাকে জানতে হবে কিন্তু যে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটাও একটা খেলা রয়েছে। কি খেলা? নেই, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু আণবিক ভর। ঠিক আছে? তার মানে আণবিক ভর দেখো যত বাড়বে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণটাও তত বাড়তে থাকবে। চিন্তা করো তো, সুক্রোজ C12H22O11 আর কোথায় একটা ছোট্ট CH4, কার আণবিক ভর বেশি? অ্যাট এনি টাইম সুক্রোজের আণবিক ভর কিন্তু এই মিথেনের থেকে অনেক অনেক বেশি, যার ফলে কি হচ্ছে সুক্রোজের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণটা এতটাই বেশি হয় যে চিনিগুলো কিন্তু দেখো কঠিন অবস্থাতে থাকতে পারে। আর কি মিথেনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা আণবিক ভরের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার কারণে অনেক কম হয়, এবং সেই কারণেই দেখো মিথেন একদম দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে গ্যাস রূপে অবস্থান করে। একদম প্রপারলি ক্লিয়ার হচ্ছে? জানিয়ে দাও একবার তাড়াতাড়ি, প্রপারলি ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? প্রপারলি বুঝতে পারছো? একবার তাড়াতাড়ি জানিয়ে দাও বিষয়গুলোকে। ওকে ওকে, বাকিরা একটুখানি জানিয়ে দাও। ওকে একদম, তাহলে দেখো আমাদের কনসেপ্টস কিন্তু দেখো বিল্ড হচ্ছে আস্তে আস্তে। চলো একদম একদম, চলো ভেরি গুড, একদম জোশ নিয়ে মাধ্যমিক দিতে যাবো, আর একদম হোশ খোয়াবো না। ঠিক আছে? পরীক্ষায় যাব 3 ঘন্টা একদম সলিড লিখবো, লিখে বেরিয়ে চলে আসবো, সিম্পল। পরীক্ষা থেকে বেরিয়ে আর কোনো কথা বলবো না, একদম যা হবে রেজাল্টের পর 100 পেয়ে যাবো, তারপরে দেখা যাবে। চলো নেক্সট কথাটা একটু বলা যাক। নেক্সট কি প্রশ্ন আসে জানো তো এখান থেকে? নেক্সট দেখো কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে।
কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে? একটা প্রশ্ন আছে যোজ্যতা বার করা নিয়ে। যোজ্যতা বার করা কেমন করে করে একটুখানি দেখিয়ে দিই। যোজ্যতা কিভাবে বার করে? ধরো তোমাকে কিছু মৌল দিয়ে দিল, ধরো তোমাকে বললো যে এ হচ্ছে একটি মৌল যার কিনা পারমাণবিক ক্রমাঙ্ক ধরো একটা কিছু দিয়ে দিয়েছে, আমি বলে দিলাম ধরো তোমাকে দিয়ে দিয়েছে 12, আর ধরো তোমাকে বি দিয়ে দিয়েছে, বি এর ধরো তোমাকে পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যা খুশি একটা দিয়ে দিয়েছে, সেটা ধরো 19। ঠিক আছে, এবার তোমাকে বললো যে এদের যোজ্যতা বার করে দেখাও। ঠিক আছে, তাহলে কি করে তুমি যোজ্যতা বার করবে? মনে রাখতে হবে যোজ্যতা বার করার জন্য আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো চলো ইলেকট্রন বিন্যাসটা করি, KLMN। তাহলে দেখো 12কে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে 2 8 2। তাহলে এবার এখানে 19কে যদি ভাগ করো তাহলে কি পেয়ে যাবে 2 8 8 1। বুঝতে পারছো? এবার শেষ কক্ষের তোমাকে ইলেকট্রন সংখ্যাটাকে দেখতে হবে। শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যাটাই দেখো তোমার যোজ্যতাকে নির্ধারণ করবে। তোমাকে দেখো এখানে একটা লিস্ট করে দিচ্ছি যে দেখো শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা এবং দেখো পাশে তোমাকে আমি লিখে দিচ্ছি যোজ্যতা। ঠিক আছে, চলো তুমি যদি দেখতে পাও যে শেষ কক্ষে 1 আছে তাহলে যোজ্যতা কিন্তু হবে দেখো 1। তুমি যদি দেখতে পাও শেষ কক্ষে 2টো ইলেকট্রন আছে, যোজ্যতা কিন্তু হবে 2। তুমি যদি দেখতে পাও শেষ কক্ষে 3টে ইলেকট্রন আছে, যোজ্যতা কিন্তু হবে 3। কিন্তু এবার যদি তুমি দেখতে পাও শেষ কক্ষে 4 থেকে শুরু করে 8 পর্যন্ত ইলেকট্রন রয়েছে, কি বললাম 4 থেকে শুরু করে 8 অবধি যদি ইলেকট্রন থাকে শেষ কক্ষে, তাহলে যোজ্যতা বার করার নিয়ম কি? 8 থেকে নাম্বারটাকে মাইনাস করে দেবে, 8 মাইনাস নাম্বার। মানে ধরো শেষ কক্ষে রয়েছে 5টা ইলেকট্রন, তাহলে যোজ্যতা কত হয়ে যাবে 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। শেষ কক্ষে ধরো রয়েছে 6টা ইলেকট্রন, তাহলে যোজ্যতা কত হয়ে যাবে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। একদম ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। চলো তাহলে এই যে প্রথমেরটা এ যেটা আছে তার যোজ্যতা কত হয়ে যাবে বলো তো? শেষ কক্ষে রয়েছে 2টো, তার মানে যোজ্যতা হচ্ছে দেখো 2। আশা করছি ক্লিয়ার আছে। তাহলে এই যে বিটা আছে দেখো শেষ কক্ষে কি রয়েছে 1, তাহলে যোজ্যতা কত আছে বলো? 1 আছে। ক্লিয়ার? এবার চলো তোমাদের একটা দিক করতে, ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে এ আছে, এ যে আছে তার দেখো সংখ্যাটা ধরো, ইলেকট্রন সংখ্যাটা ধরো বলে দিলাম আমি 11, আর যেটা বি রয়েছে তার ইলেকট্রন সংখ্যাটা ধরো আমি বলে দিলাম 17। তাহলে তোমাকে আমি বললাম যে তুমি আমাকে বলো যে এ আর বি যদি ধরো বিক্রিয়া করে তাহলে গঠিত যৌগের সংকেত কি হবে? দেখি কে কে পারে, দেখি কে দেখি পারে, একটুখানি বলে দাও যে এ যার কিনা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11 আর বি যার কিনা 17, যদি তারা বিক্রিয়া করে তাহলে গঠিত যৌগের সংকেত কি হবে? যৌগের সংকেত অয়ন, হ্যাঁ ঠিকই বলেছো, আয়নিক বন্ড হবে, কারণ একজনের দরকার নেই আর একজনের দরকার আছে। কিন্তু দেখো সংকেত আমি বলতে চাইছি গঠিত যৌগের সংকেতটা কি হবে, একটু দেখি তাড়াতাড়ি বলে দাও দেখি। গঠিত যৌগের সংকেত দেখি তাড়াতাড়ি কে বলতে পারে দেখি, আমি উইদিন 2 মিনিটস বা উইদিন 1 মিনিটস করবো, যদি ততক্ষণে কেউ অ্যান্সার না দিতে পারে। স্পন্দিতা ঘোড়ই, তোমাকে একটা কথা বলি, তুমি জিনিসটা ঠিক বলেছো কিন্তু কেউ তো তোমাকে বলেনি যে এটা সোডিয়াম আর বিটা ক্লোরিন, তাহলে তুমি কেন NaCl দিলে? ব্যাপারটা বুঝতে পারলে? তোমাকে ABC দিয়ে কোয়েশ্চেন করলে তুমিও অ্যান্সারটা ABC দিয়ে দেবে, বুঝেছো? চলো অয়ন ঠিক বলেছে, A1 B1, আসলে 1 গুলো লেখার কোনো দরকার পড়ে না, সুতরাং AB হয়ে যাবে। একদম 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 অনুরোধ একদম ঠিক বলেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু দেখো পরীক্ষাতে প্রায়ই আসে। চলো প্রশ্নটার একটু সমাধানটা আমি করে দিই। চলো আশা করছি আর কি উত্তর দিচ্ছে না, এবার প্রশ্নটার সমাধানটা আমি করে দিই। তার জন্য কি করতে হবে? তোমাকে এ আর বি এর কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো চলো করি। KLMN দেখো 11কে ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যায় 2 8 1, আর 17কে করলে কি পাওয়া যায় 2 8 7। বুঝতে পারছো? তাহলে তোমাকে দুটোরই কি বার করতে হবে? যোজ্যতা বার করতে হবে, বুঝলে? তো চলো যোজ্যতাগুলো বার করি। তাহলে যোজ্যতা যদি বার করতে হয় তাহলে এর যোজ্যতা কত হয়ে যাবে দেখো ডিরেক্টলি আমি লিখে দিতে পারছি, এর যোজ্যতা হচ্ছে 1। আর বি এর যোজ্যতা কত হয়ে যাবে বলো তো? বি এর দেখো যদি আমাকে যোজ্যতা বার করতে হয় সেটা হয়ে যাবে দেখো, যেহেতু 7 আছে মানে যেহেতু 4 এবং 4-এর থেকে বেশি আছে সেই কারণে 8 থেকে দেখো নাম্বারটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এর যোজ্যতা কত বেরিয়ে গেল বলো? 1 বেরিয়ে গেল। তাহলে দেখো এর যোজ্যতা 1, বি এর যোজ্যতা 1। তাহলে যখন দেখো যৌগ গঠিত হয় আমরা কি জানি যোজ্যতাগুলো এইভাবে ক্রস হয়ে যায় না, মানে এইভাবে দেখো ক্রস হয়ে যাবে, তার মানে গঠিত যৌগের সংকেতটা কি হয়ে যাবে বলো তো? AB হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে আশা করছি। চলো
ওকে, আরেকটা একটুখানি দেখিয়ে দিই এখান থেকে আর কি ধরনের প্রশ্ন আসে। আর দেখো তোমাদের দিতে পারে এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন, ধরো বললো এবিসি 3টে যৌগ, সেই এবিসি যৌগের মধ্যে বললো বিটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব দেয়, ঠিক আছে। বিটা কি বললো, একটা বিটা বললো দেখো একটা নিষ্ক্রিয় গ্যাস, এবং দেখো তোমাকে এটা বলে দিল যে এই যে দেখো বি আছে যেটা নিষ্ক্রিয় গ্যাস, তার যে দেখো পরমাণু সংখ্যা বা দেখো পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে দেখো জেড। ক্লিয়ার আছে? ওকে। আর তোমাকে দেখো বলে দিল এর যে পারমাণবিক ক্রমাঙ্ক, এর যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে কিন্তু দেখো Z-1, আর সি এর যে পারমাণবিক ক্রমাঙ্ক সেইটা কিন্তু হচ্ছে দেখো Z+1। ক্লিয়ার আছে? ওকে, এটা দেখো বলে দিয়েছে। আচ্ছা স্যার, তেজস্ক্রিয় মৌলের যোজ্যতা কি একইভাবে নির্ণয় করব? দেখো ভালো করে শোনো বিষয়টা। তেজস্ক্রিয় মৌল, সন্ধিগত মৌল, এই সমস্ত যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা বার করার নিয়ম কিন্তু আলাদা। বিষয়টা বুঝলে? এই বিষয়টা কিন্তু দেখো একদম মনে রাখতে হবে। তোমাদেরকে যে নিয়মগুলো শেখানো হচ্ছে, যেহেতু দেখো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা ক্লাস 10-এ পড়ি, সেই কারণে আমাদের কিন্তু দেখো রয়েছে 1 থেকে শুরু করে 20 অবধি। ক্লিয়ার? ক্লাস 11-এ যখন আমরা উঠবো তখন কিন্তু দেখো আমাদের একটু তারপর থেকে থাকবে। ক্লিয়ার আছে? এবার বিষয়টা হচ্ছে তখন আমাদের দেখো শেখানো হবে যে তারপর থেকে কিভাবে যোজ্যতা বার করতে হয়। তোমাদের যে এই KLM এর নিয়ম আছে না, এই KLM এর নিয়ম দিয়ে তোমরা সেগুলো করতে পারবে না। তার কারণ এই যে তেজস্ক্রিয় মৌলের কথাগুলো যে বলছে, তেজস্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসটা এতটাই লেন্দি হবে যে সেগুলোকে কিন্তু দেখো তুমি এই সমস্ত KLM এর নিয়ম দিয়ে করতে পারবে না। সেগুলোকে তোমাকে SPDF নিয়ম দিয়ে করতে হবে, উপকক্ষের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। সেগুলো কিন্তু দেখো অবশ্যই 11-এ না উঠলে তুমি করতে পারবে না। বুঝতে পারলে স্বর্ণদীপ? ব্যাপারটা একটু জানিয়ে দাও, বুঝতে পারলে কিনা। তেজস্ক্রিয় মৌলের যোজ্যতা অবশ্যই করাবো লাইভ ক্লাসে থাকলে। চলো নেক্সট, এবার একটুখানি বলি বিষয়টা, যে এই যে এবিসি আছে, ধরো বিটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আচ্ছা সিটা হচ্ছে দেখো Z+1, আর এটা হচ্ছে দেখো Z-1। এবার বলতে চাইছে যে এই এ এবং সি এরা কিন্তু ধরো কি ধরনের বন্ধন গঠন করবে। কি বললাম প্রশ্নটা? এ এবং সি এরা দুজনে কিন্তু দেখো কি ধরনের বন্ধন গঠন করবে, এইটা হচ্ছে দেখো প্রশ্ন। এইটা হচ্ছে দেখো প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু দেখো পরীক্ষাতে খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখো অবশ্যই দেয়, এবং অনুরোধ কিন্তু দেখো অলরেডি ভুল বলে ফেলেছে। চলো শুরু করি, বিষয়টা একটু বলি। বিষয়টা হচ্ছে দেখো এ এবং সি এরা কি চাইবে, তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল বি এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে কি, তাই তো? এবার দেখো তো, সি যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল বি এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাহলে তাকে একটা ইলেকট্রন কি করতে হবে, ছাড়তে হবে না? একটা ইলেকট্রন কি করতে হবে, ছাড়তে হবে তো। আর যদি এ তার নিকটতম নিষ্ক্রিয় মৌল বি এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তখন তাকে কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে কি, তাই না? চলো তাহলে বিষয়টা কি বলেছিলাম, যে একজনকে ছাড়তে হবে আরেকজনকে নিতে হবে। তার মানে প্রয়োজনটা কার, একজনের, মানে ইলেকট্রন প্রয়োজন কতজনের, একজনের প্রয়োজন, আরেকজন তো ছাড়তে চাইছে। তাহলে দেখো একজন ছাড়বে আরেকজন নেবে, কি ধরনের বন্ধন হবে, আশা করছি বুঝে গেছো। চলো চলো লিখে দাও তাহলে কি ধরনের বন্ধন হবে এটা। এটা হবে কিন্তু দেখো তড়িৎযোজী বন্ধন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝলে? আর সমযোজী কখন হবে, অনুরোধ লিখে দিয়েছো সমযোজী, কিন্তু সমযোজীটা কখন হবে দেখো বুঝতে হবে, যখন দুজনেরই দেখো দরকার পড়বে। ওকে, অয়ন হাজরা বলছে দারুণ লাগলো। আচ্ছা চলো তাহলে আশা করছি দেখো ব্যাপারটা বুঝে গেছো। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু আর ভুল আমাদের হচ্ছে না। তার কারণটা কি বলো তো, MCQ বলো, SAQ বলো, LAQ বলো, সমস্ত জায়গায় এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু জয় জয়কার লেগে থাকে। ঠিক আছে? আর এইগুলো কিন্তু প্রচুর ইন্টেলেকচুয়াল প্রশ্ন। চলো দেখি তাহলে। আশা করছি দেখো ডিসকাশনের জায়গাটা মোটামুটিভাবে ক্লিয়ার হলো, তাই তো? মোটামুটি যা প্রশ্ন ছিল সেগুলো দেখো আমরা ডিসকাস করে দিয়েছি, আই গেস সমস্ত কিছু ডিসকাস করে দিয়েছি। চলো তাহলে এবার একটুখানি আমরা শুরু করতে পারি। আমাদের যে দেখো প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরের জায়গাটা কিন্তু আমরা অবশ্যই এবার একটুখানি শুরু করে দিতে পারি। তাহলে চলো দেখি। প্রথম যে দেখো MCQটা আছে, যে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতিটা দেখো মান্য হয় না। ব্যাপারটা বলি চলো একটুখানি, এই অষ্টক নীতির জায়গাটা তাহলে একটু বলে দিই, যেহেতু অষ্টক নীতি নিয়ে প্রশ্ন দিয়েছে। অষ্টক নীতি মানে কি, এই যে অলরেডি দেখো বলেও দিয়েছি। অষ্টক নীতি মানেটা হচ্ছে দেখো যে প্রত্যেকে কি চাইবে, তাদের যে দেখো যোজ্যতা কক্ষটা আছে সেই যোজ্যতা কক্ষের মধ্যে 8টা
8টা ইলেকট্রন নিয়ে আসতে, মানে সবাই চাইবে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই যে যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন ধারণ, এই নীতিটাকেই দেখো বলা হয় অষ্টক নীতি। তাহলে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এর পাশাপাশি দেখো আরেকটা জিনিসও কিন্তু তোমাদের পড়তে হয়, সেটা কিন্তু হচ্ছে দেখো দ্বৈত নীতি। দ্বৈত নীতি বিষয়টা কি, দেখো হিলিয়ামের কথা যদি তুমি ভাবো, হিলিয়ামও তো একটা দেখো নিষ্ক্রিয় মৌল, মানে দেখো এটা অত্যন্ত স্টেবল, কিন্তু হিলিয়ামের কিন্তু দেখো রয়েছে মাত্র 2টো ইলেকট্রন, এবং সেই 2টো ইলেকট্রন থাকে কিন্তু দেখো কে কক্ষে। মানে বুঝতে পারছো যে হিলিয়ামের চারপাশে যারা থাকে, যেমন ধরো হাইড্রোজেন থাকে, লিথিয়াম থাকে, বেরিলিয়াম থাকে, এরা কি চায় বলতো, বা ধরো বোরনও চায়, বোরন, এরা কি চায় বলতো, এরা চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম হতে। এবার হিলিয়াম হতে চাওয়ার জন্য এরা কি করবে, হাইড্রোজেনকে দেখো একটা ইলেকট্রন নিতে হবে, লিথিয়ামকে একটা ইলেকট্রন ছাড়তে হবে, বেরিলিয়ামকে 2টো ইলেকট্রন ছাড়তে হবে, কিন্তু আলটিমেটলি তাদের ইলেকট্রন বিন্যাসটা কোথায় গিয়ে পৌঁছাবে, একদম হিলিয়ামের মতো তো, মানে শেষ কক্ষে 2টো ইলেকট্রন লাগবে তো। এরকম কিছু কিছু মৌল আছে যারা কিনা শেষ কক্ষে 8টা ইলেকট্রন পছন্দ করছে না, তারা কি পছন্দ করবে, শেষ কক্ষে 2টো ইলেকট্রন পছন্দ করবে, জাস্ট বিকজ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই যে শেষ কক্ষে 2টো ইলেকট্রন ধারণ করে স্টেবল হওয়ার যে গল্প, সেটা কি দেখো বলে দ্বৈত নীতি। ক্লিয়ার আছে আশা করব। চলো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। দেখো তোমরা একদম ঠিক উত্তর দিয়ে দিয়েছো সি। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে দেখো লিথিয়াম হাইড্রাইডের যে দেখো গঠনটা আছে, সেটা যদি তুমি একটুখানি মন দিয়ে দেখো, লিথিয়াম হাইড্রাইড দেখো এইরকম ভাবে গঠিত হয়, Li+ আর H-। তার মানেটা হচ্ছে দেখো লিথিয়াম তার একটা ইলেকট্রনকে ছাড়ে, আর হিলিয়াম মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন নেয়। লিথিয়ামের দেখো ছিল মাত্র 3টে ইলেকট্রন, তার মধ্যে থেকে দেখো যদি সে একটা ছেড়ে দেয়, তাহলে তার কাছে এখন কটা ইলেকট্রন রয়েছে গো, 2টো ইলেকট্রন রয়েছে, যার ফলে দেখো সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, শেষ কক্ষে 2টো। আচ্ছা হাইড্রোজেনের কটা ইলেকট্রন ছিল গো, একটা ইলেকট্রন ছিল, আর একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, আলটিমেটলি কার কাছে চলে গেল, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে কি বলেছিলাম, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার গল্পই হচ্ছে দ্বৈত নীতি। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হচ্ছে না, লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কি নীতি মান্য হচ্ছে, দ্বৈত নীতি মান্য হচ্ছে। ক্লিয়ার আছে, চলো এটাকে কিন্তু দেখো এইভাবেও প্রশ্ন দিতে পারে, অষ্টক সূত্রের ব্যতিক্রমটা কি। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা যখন দেখো বললামই, তখন এখান থেকে আরো 2টো ইম্পর্টেন্ট প্রশ্ন একটু ডিসকাস করে দিই না। চলো এই যে অষ্টক নীতির যে কথাটা দেখো আছে, অষ্টক নীতি থেকে দেখো আরো 2টো প্রশ্ন আসে কিন্তু তোমাদের পরীক্ষায়। একটা হচ্ছে দেখো অষ্টক সংকোচন, আর একটা কিন্তু হচ্ছে অষ্টক প্রসারণ। কি বললাম, একটা কিন্তু হচ্ছে দেখো অষ্টক সংকোচন, আরেকটা কিন্তু হচ্ছে দেখো অষ্টক প্রসারণ। তোমাকে দেখো এমন একটা প্রশ্ন দিতেই পারে যে এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে দেখো অষ্টকটা সংকুচিত হয়েছে, মানে দেখো অষ্টক পূরণ হয়নি, সোজা কথা। তাহলে অষ্টক পূরণ হয়নি এমন একটা যৌগ কি হতে পারে, তুমি দেখো একটু যদি লক্ষ্য করে দেখো, BF3 যৌগটার কথা একটু চিন্তা করো তো। BF3-র মধ্যে বোরনের চারদিকে কতগুলো ফ্লুরিন থাকে গো, 3টে ফ্লুরিন থাকে, কি তাই না? দেখো একটা বন্ড মানে কটা ইলেকট্রন গো, 2টো ইলেকট্রন। তাহলে বোরনের চারদিকে কতগুলো ইলেকট্রন আছে গো, 6টা ইলেকট্রন, কিন্তু দরকার কতগুলো গো, 8টা ইলেকট্রন। তাহলে কি বুঝতে পারছো, অষ্টক কি দেখো পূরণ হয়েছে, অষ্টক দেখো কিন্তু পূরণ হয়নি। সেই কারণেই দেখো এটাকে বলা হয় অষ্টক সংকোচন। ক্লিয়ার? আচ্ছা অষ্টক প্রসারণের জায়গাটার মধ্যে একটু এসো, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। চিন্তা করো তো একটুখানি, ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন কিন্তু ক্লাস 11 আমি পড়াবো তোমাদের বন্ডিং চ্যাপ্টারের মধ্যে। সেখানে দেখবে তোমরা ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল ওসব গল্প বাদ দাও, এখন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠনটা কেমনি। এইটা হচ্ছে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন। এই যে দেখো এমনি ধরনের যে একটা গঠন আছে, সেই গঠনে চিন্তা করো তো ফসফরাসের চারিদিকে কতগুলো বন্ড আছে, 5টা বন্ড আছে না? আর 5টা বন্ড মানে কতগুলো ইলেকট্রন, 10টা ইলেকট্রন। চিন্তা করতে পারছো, 8টা ইলেকট্রন দরকার, ফসফরাসের চারিদিকে কটা আছে, 10টা আছে। তার মানে অষ্টক কি হয়ে গেছে, অষ্টক কিন্তু দেখো প্রসারিত হয়ে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? কি হবে উত্তর? বলেছিলাম সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু আণবিক ভর, আর আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে সংকেত ভর। ঠিক আছে, তো খুঁজে দেখো যে কোন যৌগটা কিন্তু আয়নীয় যৌগ, তাহলে তার ক্ষেত্রেই দেখো প্রযোজ্য হবে সংকেত ভর কথাটা। নিচের কোনটা আয়নীয় যৌগ, কি মনে হচ্ছে, দেখি উত্তর দাও। ওকে ওকে ওকে, সবাই দিচ্ছে ডি, ভেরি গুড। MgCl2 কিন্তু হচ্ছে দেখো একটা আয়নীয় যৌগ, এবং আমরা প্রত্যেকে জানি এর ক্ষেত্রে সংকেত ভর কথাটি দেখো প্রযোজ্য হবে। নেক্সট প্রশ্ন, লিথিয়াম হাইড্রাইডে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো লাভ করে? অনেকবার বলে দিয়েছি, দেখি কে উত্তর দেয়, দেখি। অনুরোধ দিয়ে দিয়েছে হিলিয়াম,
বাকিরাও একটু বলে দাও। আচ্ছা অয়ন দিয়ে দিয়েছে ডবল এ, ভেরি গুড। চলো একদম ভেরি গুড। চলো লিথিয়াম হাইড্রাইডের মধ্যে দেখো তুমি দেখতেই পাচ্ছ লিথিয়ামও কিন্তু আলটিমেটলি দেখিয়ে দিয়েছিলাম হিলিয়ামের মতো পাচ্ছে, আর হাইড্রোজেনও কিন্তু আলটিমেটলি পাচ্ছে হিলিয়ামের মতো। ক্লিয়ার আছে? চলো আচ্ছা তোমরা তো দেখো একটা কথা শুনেছো যে হাইড্রোজেন সবসময় ইলেকট্রোপজিটিভ থাকে, কিন্তু একটা জিনিস কি দেখলে, একটা জিনিস ভালো করে খেয়াল করে, লিথিয়াম হাইড্রাইডের মধ্যে হাইড্রোজেনের ওপরে কি চার্জ লিখেছিলাম গো? এইচ মাইনাস করেছিলাম না? তার মানে এইগুলো কিন্তু দেখো হচ্ছে তোমাদের ক্লাস 11 সাসপেন্স। এই এইচ মাইনাসটা কি, এর নাম কিন্তু দেখো হচ্ছে হাইড্রাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে কিন্তু দেখো হাইড্রাইড আয়ন। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো হাইড্রোজেনও কিন্তু মাঝে মধ্যে নেগেটিভ চার্জ বিয়ার করতে পারে, কিন্তু সেই সমস্ত কন্ডিশনসগুলো কিন্তু দেখো মেনটেন করতে হয়। এখানে যেমন একটা কন্ডিশন আছে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস, তার মানে এইগুলো কিন্তু দেখো শিখতে হলে তোমাদেরকে অবশ্যই করতে হবে কি, বলে দিয়েছি, আর আলাদা করে বলার কিছু নেই। চলো নেক্সট কি বলেছে, কোন ক্ষেত্রে পৃথক অনুর অস্তিত্ব নেই? বলে দিয়েছি তো, আয়নীয় যৌগের ক্ষেত্রে সবসময় কার অস্তিত্ব আছে? আয়নের অস্তিত্ব আছে, অনুর অস্তিত্ব নেই। সমস্ত করানো জিনিস। চলো দেখি উত্তর দিয়ে দাও চপাচপ। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগটিতে সমযোজী আর আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? ডেফিনেটলি পারবে না তোমরা। দেখি কে বলে ডেফিনেটলি পারবে না, আশা করব। দেখি কে উত্তর দিচ্ছে। আচ্ছা অনুরোধ উত্তর দিচ্ছে সি, মানে দেখো আমি এটাকে পেন্ডিং এ রাখছি একটুখানি। অনুরোধ বলছে এটা অ্যান্সার সি হবে। দেখি আর কে কি বলে। স্নেহা বলছে সি, শ্রেয়া বলছে বি। আচ্ছা বি ও উত্তর দিচ্ছে অনেকে। আচ্ছা অ্যামোনিয়াতে উত্তর দিচ্ছে অনেকে। আচ্ছা দেখি। আচ্ছা অলোকও বলছে বি। আচ্ছা অয়ন হাজরা আবার বলছে এ। আচ্ছা মানে তিনটে উত্তরই দেখো চলে এসছে আমাদের কাছে। আচ্ছা আর কেউ কেউ ডি কেউ বলতে চাও? তাহলে একটু বলে দাও, ওটাও একটু দাগ দিয়ে দিই, আমার ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো চারটেই উত্তর চলে এসছে আমাদের কাছে। আমি জানতাম এটার মধ্যে একটু দেখো গন্ডগোল হতে চলেছে সবার। এবার চলো একটু বিষয়টা বলি, একটু চলো বিষয়টা বলি। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কিন্তু দেখো এইটা। কেন এইটা বিষয়টা বলি, সমযোজী আর আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান। চিন্তা করে দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি রয়েছে? Ca2+ রয়েছে, CO3 2- রয়েছে। ঠিক আছে, এবার এই যে দেখো Ca2+ আর CO3 2- এরা তো দেখো আয়ন, তার মানে এরা দেখো আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত। আবার CO3 2- এর কথাটা একটুখানি চিন্তা করো তো। CO3 2- এর মধ্যে দেখো এই ধরনের একটা রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে সম্পূর্ণ CO3টা দেখো এই নেগেটিভ চার্জটাকে ছড়িয়ে রেখেছে। তুমি যদি দেখো এই রেজোনেটিং স্ট্রাকচারের ব্যাপারে না বোঝো, আমি তোমাকে ডিরেক্টলি বলছি এই গঠনটা এই ধরনের হয়। ঠিক আছে, দেখো এই যে এই মাইনাস, এই যে এই মাইনাস, ব্যাপারটা বুঝলে? কার্বনেটের গঠনটা কেমনি ধরনের হয়, এখানটা থাকে একটা ডবল বন্ড, এই হচ্ছে দেখো ব্যাপার, বুঝতে পারছো? তার মানে এইটা কিন্তু একটা দেখো সমযোজী প্রকৃতির, দেখতে পাচ্ছ সমযোজী বন্ধন আছে। আবার ক্যালসিয়াম কার্বনেট গঠনের সময় কিন্তু একটা আয়নীয় যৌগ তৈরি হচ্ছে, তার মানে আছে দেখো সমযোজী কার্বনেটের মধ্যে, আবার দেখো আয়নীয় ক্যালসিয়াম কার্বনেট। তার মানে উত্তর কোনটা বলো? এইটা। এই কোনোটাই দেখো কিন্তু উত্তর নয়। ক্লিয়ার আছে? কেমন দিলাম বলো এটা? চলো পরেরটা দেখি। নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? এটা তো সবাই বলে দেবে। দেখি দেখি, একদম 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 একদম, দেখি উত্তর দাও সবাই। কোনটাতে ত্রিবন্ধন উপস্থিত? একদম ভেরি গুড ভেরি গুড। চলো চলো চলো, ডি এরটা উত্তর হচ্ছে। তার কারণটা কি? তার কারণ অ্যাসিটিলিনের যদি তোমরা সংকেতটা দেখো, সংকেতটা হচ্ছে কিন্তু H3 CH, ঠিক আছে, যেটার মধ্যে কিন্তু একটা ত্রিবন্ধন উপস্থিত। ক্লিয়ার? আচ্ছা তোমাদের দেখো এবার যদি বলতে বলে যে তিনটে সংকেত লিখে দেখো, মিথেনের কিন্তু দেখো CH4, ইথেনের কিন্তু দেখো CH3 আর প্রোপেনের কি বলো? CH3 CH2 CH3। তোমরা আশা করছি দেখো জৈব রসায়ন পড়ে ফেলেছো, তিনটেই কিন্তু দেখো হচ্ছে অ্যালকেন, আর লাস্টেরটাই কিন্তু হচ্ছে দেখো অ্যালকাইন। ক্লিয়ার? চলো নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? বলো দেখি, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? দেখি কি উত্তর আসে। আচ্ছা বলছে বি, স্নেহা বলছে বি উত্তর। আচ্ছা আচ্ছা কি নাম নেই সেও বলছে বি, অনুরোধ বলছে সি, আচ্ছা অনিন্দ বলছে বি, আচ্ছা শ্রেয়া বলছে এ। আচ্ছা আচ্ছা চলো আর দেখি কোন উত্তর আসে কিনা। চলো তাহলে এই অয়ন কি বলছো? অয়ন, অয়ন উত্তরটা দাও দেখি। অয়ন কোথায় ক্লাসে? অয়নের উত্তর চাই আমার। অয়ন কোথায় দেখি?
না অয়ন উত্তর দিচ্ছিল তো, অয়ন কোথায়? এই অয়ন এই উত্তরটা দাও দেখি। অয়ন দেখো তো ক্লাসের মধ্যে আছে কিনা। ওই তো অয়ন আছে। অয়ন একটু উত্তর দাও দেখি, তোমার উত্তরগুলো ভালো লাগে খুব। অয়ন বলছে বি। চলো তাহলে শুরু করি এবার একটুখানি আমার ডিসকাশনটা। ব্যাপারটা শোনো ভালো করে। কি প্রশ্ন দিয়েছে, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয় বলেছে। আচ্ছা অণু দ্বারা গঠিত নয় মানে কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত নয় মানে কিন্তু দেখো আয়ন দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেছে নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত। এবার একটু চিন্তা করো, চিনি। চিনি তো একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে আবার আয়ন কোথা দিয়ে এলো? আমি তো বৈশিষ্ট্যের মধ্যে ওই জন্যই আয়নের পাশে কাটা দিয়ে দিয়েছি, অণুর পাশে রাইট দিয়ে দিয়েছি। ব্যাপারটা বুঝেছো তো? এই ধরনের যে দেখো প্রশ্নগুলো পরীক্ষাতে আসে বলেই তো দেখো তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসগুলোকে করানো হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? ভালো করে একটু লক্ষ্য করো, যে সমযোজী হবে, যে সমযোজী দেখো হবে, তার ক্ষেত্রে কিন্তু আয়নের অস্তিত্বই নেই। ব্যাপারটা বুঝলে তো? শুধুমাত্র অণুর অস্তিত্ব আছে। তাহলে কি করে এই উত্তরটা দেখো তোমরা এ দিয়ে দিলে বলো তো? আমি না বুঝতে পারছি না ব্যাপারটা। চলো তাহলে একটু উত্তরটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া যাক। দেখো চিনি হয়ে গেল কি সমযোজী, তার মানে তার ক্ষেত্রে আয়নের কোনো গল্পই থাকবে না। গ্লুকোজ কি? গ্লুকোজও দেখো কিন্তু সমযোজী, তার ক্ষেত্রেও দেখো কিন্তু আয়নের অস্তিত্ব থাকবে না। আচ্ছা হাইড্রোজেন ক্লোরাইড, একটু আগেই তো দেখো প্রশ্নগুলো করালাম যে হাইড্রোজেন ক্লোরাইড নর্মালি কিন্তু সমযোজী, জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লিষ্ট হয়। দেখো করিয়ে দিয়েছি। তার মানে দেখো প্রথমেই তো তিনটে এলিমিনেট হয়ে গেল। সোডিয়াম ফ্লোরাইড দেখো পড়ে রইল। তোমার তো দেখো প্রথমেই ভাবা উচিত যে সোডিয়াম ফ্লোরাইড আছে একটা তড়িৎযোজী যৌগ, তার মানে তো তার কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত। ব্যাপারটা বুঝলে? ব্যাপারটা বুঝলে একবার আমাকে জানিয়ে দাও। ব্যাপারটা বুঝলে কিনা একবার জানিয়ে দাও প্রত্যেকে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখো ভীষণ দরকার পরীক্ষার জন্য। ভালো করে একবার জানিয়ে দাও পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা, একবার জানিয়ে দাও প্রত্যেকে। একবার জানিয়ে দিচ্ছ পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা। ওকে 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 চলো, মৌয়ের ক্লিয়ার হয়ে গেছে মানে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছি। চলো ওকে 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 সবার ক্লিয়ার। ওকে এই অয়ন আবার কি একটা ইয়ার পাশে একটা বক্স দিয়ে দিয়েছে। চলো শুরু করি। কি বলেছে এবার, প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনটি আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য? এটা তো তোমরা পারবে না কি, তাই তো? কেন পারবে না? তার কারণটা হচ্ছে দেখো এই প্রশ্নটা রয়েছে ক্লাস 11-এর এস ব্লক চ্যাপ্টারটার মধ্যে। আর সেই ক্লাস 11-এর এস ব্লক চ্যাপ্টার আমার থেকে পড়তে হলে কি করতে হবে? ডাউনলোড করতে হবে কিন্তু টিউটোপিয়া লাইভ অ্যাপ, এবং সেখানে জয়েন করতে হবে আমার লাইভ ক্লাসে। চলো শুরু করি। আচ্ছা আগে 11-এ ওঠো তারপর, ঠিক আছে? চলো দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য? কি হবে জানো তো উত্তর? সময় না নষ্ট করে আমি বলে দিই, উত্তরটা হবে দেখো বেরিয়াম কার্বনেট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বেরিয়াম কার্বনেটকে তুমি যদি একটুখানি ভেঙে দেখো তাহলে কিন্তু তুমি দেখো পাচ্ছ বেরিয়াম 2+ আর CO3 2-। এবার ভালো করে একটু খেয়াল করো তো, এই যে বেরিয়াম কার্বনেটের মধ্যে তুমি দেখো চিন্তা করো একটা জিনিস ভালো করে বোঝো, মনে রাখতে হবে ধরো দুজন ছোট মানুষ একসাথে খেলছে, তার কারণটা কি? তার মানে হচ্ছে ছোট ছোটদের মধ্যে বন্ডিংটা ভালো থাকে। আবার ধরো দুজন বড় মানুষ একসাথে বসে গল্প করছে, কেন? তার কারণ দুটো বড় মানুষের মধ্যে বন্ডিং ভালো থাকে। তুমি কি দেখেছো পার্কের মধ্যে একটা বাচ্চা ছেলের সাথে একটা 80 বছরের বুড়ো বা একটা ধরো 45 বছরের লোক বসে বসে স্যান্ড দিয়ে খেলছে, বালি দিয়ে খেলছে, মাটি দিয়ে খেলছে? দেখেছো কি? কোনোদিন দেখোনি। তার কারণটা কি? তার কারণ একটা বাচ্চার সাথে একটা বড়োর দেখো বন্ডিং অতটা ভালো হয় না। তুমি কি দেখেছো একটা ক্লাস 1-এর ছেলে আর একটা ধরো ক্লাস 12-এর ছেলে একসাথে রাস্তার মধ্যে বসে বসে চক দিয়ে খেলছে? কখনো দেখবে না। তার কারণটা হচ্ছে দেখো বড়োর মধ্যে বন্ডিং ভালো হয়, ছোট ছোটর মধ্যে বন্ডিং ভালো হয়, বড় ছোটর মধ্যে বন্ডিং ভালো হয় না। যার ফলে কি হয় বেরিয়াম 2+, চিন্তা করো গ্রুপের কত নিচের দিকে আছে বেরিয়াম। যে গ্রুপ 2 আছে সেই গ্রুপ 2 এর কতটা নিচে আছে বেরিয়াম, যার ফলে তার আকারটা কি? আকারটা অনেক বড়। এই যে দেখো কার্বনেট অ্যানায়নের আকার অনেকটা বড়, যার ফলে কি এইটাও দেখো বিগ, এটাও দেখো বিগ। এই বিগ ইন্টারাকশনটা অনেকটা ভালো হয়, যার ফলে কিন্তু বেরিয়াম কার্বনেটের মধ্যে যে বন্ডিং সেটা অনেকটা বেশি স্ট্রং হয়। আর যাদের মধ্যে বন্ডিং স্ট্রং হয় তাদেরকে অত সহজে আলাদা করা যাবে না গো। যার ফলে কি হচ্ছে এইগুলো কিন্তু দেখো জলের মধ্যে অদ্রাব্য হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার আছে একদম? চলো তাহলে এটা কিন্তু হচ্ছে ডি। এই প্রশ্নটা কিন্তু দেখো পরীক্ষার জন্য ভালো করে করে রাখছো, তার কারণ এটা কিন্তু দেখো একটা ব্যতিক্রম তোমাদের লেভেলে, ঠিক আছে? এটা কিন্তু দেখো তোমাদের লেভেলে একটা ব্যতিক্রম, আদতে একটা ব্যতিক্রম নয়, ঠিক আছে? চলো নেক্সট। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? দেখি কে উত্তর দিতে পারে, দেখি। চলো তড়িৎ পরিবহন করতে পারে, ভেবেচিন্তে উত্তর দিও, মান সম্মান রেখো আমার।
অয়ন বলছে এ, স্নেহা বলছে সি। আচ্ছা, অনুরোধ বলছে সি। আচ্ছা, কে আবার বলছে দেখো নাম নেই তার, আমি তো বুঝতে পারছি না। এ, অনুরোধ বলছে এ, মৌ বলছে এ, আর বাকিটা বলো গো। আচ্ছা, স্পন্দিতা বলছে এ। চলো তাহলে এবার উত্তরটা শুরু করা যাক, ডিসকাশনটা শুরু করি। এরকমভাবেই দেখো তোমাদের একটা একটা করে প্রশ্ন ধরে ধরে ডিসকাস করানো হবে, ঠিক আছে? নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? চিন্তা করো, চিন্তা করো। কি বলেছিলাম, কথাটা কি বলেছিলাম মাথার মধ্যে দেখো নিতে হবে। বলেছিলাম যে যে কোনো আয়নীয় যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? দুটো কেস দেখো পাশাপাশি, যদি একটুখানি লিখি বিষয়টা দেখো ক্লিয়ার হবে একদম। যে কি বলেছিলাম, বলেছিলাম যে দেখো আয়নীয় যৌগ যারা হবে তারা কিন্তু দেখো গলিত অবস্থায় এবং জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। কি তাই বলেছিলাম তো? একদম ক্লিয়ার আছে। আরও দেখো আমি বলেছিলাম একটা সমযোজী যৌগ আছে তোমাদের লেভেলে, সেটা হচ্ছে কিন্তু দেখো HCl, যে কিনা কেবলমাত্র জলে দ্রবীভূত অবস্থায়। তার কারণ দেখো আমি বারবার করে বলেছিলাম যে জলের H2O পোলার বলে কিন্তু H+ নিয়ে H3O+ তৈরি করবে, এমনি এমনি কিন্তু ও বিশ্লিষ্ট হবে না। তার মানে কেবলমাত্র জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, এইটার বাইরে কিন্তু আর কোনো কেস নেই। তোমরা কিন্তু চাইলে এটাকে খাতার মধ্যে লিখে নিতে পারো, পরীক্ষায় মারাত্মক হেল্প হবে, বিশ্বাস করো। দেখো অপশনসগুলো কি বলেছে। গলিত NaCl, চিন্তা করো NaCl কিন্তু একটা আয়নীয় যৌগ, যার ফলে সেটা কিন্তু গলিত অবস্থায় আর জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। তাহলে দেখো উত্তর তুমি পেয়ে গেছো। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl। এবার তোমাদের একটা ডাউট ক্লিয়ার করি। অনেকে দেখো উত্তর দিয়েছো তরল HCl। চিন্তা করো তো একটা জিনিস, তরল HCl জলে দ্রবীভূত বলেছে কি? বলে তো নি। তরল HCl মানে তরল HCl, সে কিন্তু দেখো আয়নে বিশ্লিষ্ট হবে না যতক্ষণ না জলীয় দ্রবণে দ্রবীভূত হবে। ক্লিয়ার আছে? যার ফলে এটা কিন্তু দেখো উত্তর হবে না। আবার অনেকে বলবে দেখো কঠিন HCl এর অ্যান্সার, কারণ কি দেখো কঠিন HCl অনেকে ভাববে ওই NaCl তো, কঠিন NaCl তো বাবা আয়ন না, কঠিন অবস্থাতে কিন্তু দেখো তড়িৎ পরিবহন করছে না আয়নীয় যৌগ। ক্লিয়ার? যার ফলে এটাও হবে না, এটাও হবে না। আর ওটা তো দেখো অপশানেরই বাইরে। ক্লিয়ার? চল হ্যাঁ, দেখি পরেরটা, কে উত্তর দাও দেখি। হাইড্রোলিথ কি? বলো দেখি হাইড্রোলিথ কি? কে দিচ্ছে দেখি উত্তরটা? আচ্ছা, একজন দিয়েছে, স্বর্ণদীপ দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর কেউ দিচ্ছে উত্তর দেখি? অনুরোধ দিচ্ছ ডি। আচ্ছা, আর দেখি অনিন্দ দিচ্ছে বি। আচ্ছা, এই বাকিটা উত্তর দাও গো। মৌ, মৌ কোথায় গেলে? মৌ, তারপর আমাদের বাকি যারা আছো, শ্রেয়া, হ্যাঁ সি। ওকে, সি দিচ্ছে। তারপরে তারপরে সি এর ডিমান্ড বেশি দেখছি যে। মৌ বলছে বি। ওকে, আচ্ছা এই তোমার নাম কি গো? তোমার নাম নেই কেন গো? সে বলছে এ, মিস্টার ইন্ডিয়া, ভ্যানিশ হয়ে গেছে। চলো, সে বলছে এ, তার নামও নেই, তার লোগোও নেই, কিচ্ছু নেই। আচ্ছা চলো নেক্সটটা কি বলেছে, নেক্সট দেখি কে কি উত্তর দিচ্ছে। চলো চলো, আর কেউ তাহলে উত্তর দিচ্ছে না, এবার বিষয়টা একটু বলে দিই। দেখো ক্যালসিয়াম হাইড্রাইড যেটা আছে না CH2, এই ক্যালসিয়াম হাইড্রাইড কিন্তু দেখো হাইড্রোলিথ নামে পরিচিত। কথাটা ক্লিয়ার হলো? লিথিয়াম হাইড্রাইডও নয়, সোডিয়াম হাইড্রাইডও নয়, আর হাইড্রোজেন ফ্লোরাইডও নয়। কথাটা ক্লিয়ার? ক্যালসিয়াম হাইড্রাইড দেখো হাইড্রোলিথ। এটাও কোথায় আছে? এটা দেখো 10-এ রয়েছে তো অবশ্যই, তার পাশাপাশি কিন্তু 11-এও আছে। ঠিক আছে, বললাম না অলরেডি, দেখো বলে দিয়েছি, তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে চলো নেক্সট এমসিকিউটা তাহলে দেখো শেষ হলো। এমসিকিউ এর পরে কি রয়েছে আমাদের? এমসিকিউ এর পরে কিন্তু দেখো রয়েছে কিছু ছোট ছোট প্রশ্ন। তার মধ্যে প্রথমেই দেখো চলে এসছে আমার করিয়ে দেওয়া একটা জিনিস। কি চলে এসছে দেখি? বলতে চাইছে এ আর বি দুটো মৌল দিয়েছে। এর দেখো তোমার পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 20, আর বি এর দেখো পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 17। বলেছে মৌল দুটির যোজ্যতা কত। ঠিক আছে, মৌল দুটির যোজ্যতা তোমাকে জিজ্ঞাসা করেছে। আমি এর সাথে আরো একটা প্রশ্ন অ্যাডিশন করতে চাই, কারণ যেই জায়গায় একটা জিনিস করাবো এই রিলেটেড আরেকটা কনসেপ্ট সঙ্গে সঙ্গে বলে দেবো। তার কারণটা কি? তার কারণ দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দিয়ে থাকে, বলবে গঠিত যৌগের সংকেত কি। এদের মাধ্যমে প্রশ্নটা এইভাবে দেয় যে এদের মাধ্যমে গঠিত যৌগের সংকেত কি। এটা একটু কঠিন প্রশ্ন দিয়ে ফেললাম, তাও দেখি তোমরা পারো কিনা, বিকজ অলরেডি দেখো করিয়ে দেওয়া জিনিস ডিসকাশন পার্টের মধ্যেই করিয়ে দিয়েছিলাম। কে দিয়েছে? অয়ন দিয়ে দিয়েছে উত্তর AB2। দেখি বাকিরাও দাও, বাকিরাও দাও দেখি।
অয়ন দেখা একদম বিষয়টাকে ধরে ফেলছে আস্তে আস্তে, কি বলতে চাইছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এগুলো অলরেডি করিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে ডিসকাশনের মধ্যে। পেরে যাওয়াটা তো উচিত আশা করছি সবার। যোজ্যতা বার করো, ক্রস করো, শিখিয়ে দেওয়া হয়েছে তো। চলো আমি করে দিই। দেখো এ আছে, তুমি প্রথমে কি করবে, এ আর বি এর ইলেকট্রন বিন্যাস করবে। 20 আছে তো, তার মানে 2 8 8 2 ক্লিয়ার। 17 রয়েছে, তার মানে 2 8 7। তার মানে এর যে দেখো যোজ্যতা সেটা কি হয়ে যাবে, শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে, তার মানে যোজ্যতা কত বলো 2। আশা করছি ক্লিয়ার। যোজ্যতা হচ্ছে 2। আচ্ছা শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা, তার মানে যোজ্যতা কত বলো, যোজ্যতা কিন্তু হচ্ছে দেখো 8 - 7। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো কিন্তু 1। এবার চলো একটুখানি লিখি। এর দেখো যোজ্যতা বলে দিল কত 2, আর বি এর যোজ্যতা কত বলে দিল বলো 1 বলে দিল। ওকে, এবার ক্রস করো, ক্রস করো, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, AB2। ঠিক আছে, আরেকটা কি বলেছে, যোজ্যতাও বার করে দিয়েছি, গঠিত যৌগের সংকেত বলে দিয়েছি। স্পন্দিতা লিখে দিয়েছে, তার উপর একটু দেখি আর কেউ লিখেছিল কি। ওকে চলো, তাহলে আশা করছি দেখো বিষয়টা ক্লিয়ার হলো একদম। কি করে করলাম, তাহলে এই টাইপের প্রশ্ন এলে আমরা পরীক্ষাতে কিন্তু খুব সুন্দর করে লিখে দিচ্ছি। আচ্ছা A2B1, হ্যাঁ একদম ঠিক আছে। আমি প্রথমে ভাবলাম মাইনাস লিখেছে, তারপরে ভয় পেয়ে গেছিলাম একটু। চলো নেক্সট, কঠিন অবস্থা আয়নীয় যৌগের তড়িৎ পরিবহনের অক্ষমতার কারণ কি? প্রশ্নটার উত্তর কি হবে শুনে নাও একটু ভালো করে। দেখো বলতে চাইছে যে এই যে আমাকে এতক্ষণ ধরে তোমাদের বলা হলো যে কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, কেবলমাত্র গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় করতে পারে। প্রশ্নটা হচ্ছে কেন, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কিন্তু কোনো একটা আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করার জন্য কি লাগে, আয়ন লাগে। তো তোমাদেরকে দেখো আমি বললাম যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আয়নরা, তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো, কি তাই তো? এবার গলিত অবস্থায় এবং জলে দ্রবীভূত অবস্থাতেই কেবলমাত্র আয়নীয় যৌগগুলো আয়নে বিশ্লিষ্ট হয়। বাকি সময় কিন্তু ওই আয়নগুলো স্থির তাড়িৎ আকর্ষণ বলের কারণে বেশ সংযুক্ত অবস্থাটা থাকে, বিশ্লিষ্টটা হতে পারে না। যদি আয়নে বিশ্লিষ্ট নাই হয় তাহলে কিসের তড়িৎ পরিবহন গো? যার ফলে এই আয়নে বিশ্লিষ্ট হয়ে কেবলমাত্র তারা গলিত অবস্থায় আর জলে দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ পরিবহন করবে, ইন আদার টাইমস করবে না। ক্লিয়ার আছে? চলো নেক্সট। এই জন্যই দেখো প্রশ্নটা কিন্তু দিত যে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত NaCl তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার আছে একদম? নেক্সট। হো শতাব্দী বিখ্যাত প্রশ্ন, জীবন বিজ্ঞানেও আসে, ভৌত বিজ্ঞানেও আসে। কি বলেছে, সমযোজী দ্বিবন্ধন বর্তমান এরূপ একটি গ্যাসের নাম করো। দেখি কে বলতে পারে, লাইফ সায়েন্সেও তো পড়ানো হয়েছে। একটা সমযোজী দ্বিবন্ধন বর্তমান এরূপ একটি গ্যাসের নাম। এই নাইট্রোজেন বলছো কেন গো? নাইট্রোজেনের ত্রিবন্ধন বর্তমান। একদম, অয়ন ঠিক বলে দিয়েছে, C2H4। এই C2H4 এর নাম বলো দেখি কেউ। একদম একদম, চলো চলো চলো, আই থিঙ্ক অনিন্দ বললে, একদম চলো। দেখো তাহলে উত্তরটা হচ্ছে কিন্তু দেখো ইথিলিন। ক্লিয়ার আছে? এই ইথিলিনের সংকেতটা কি? ইথিলিনের সংকেতটা কিন্তু হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। দেখো তোমরা বায়োলজিতে পড়েছো কিন্তু এটা, যে ইথিলিন হরমোন কি করতে ইউজ করা হয়, ফল পাকাতে ব্যবহার করা হয়, তাই না? এটা কৃত্রিম হরমোন হিসেবে কাজ করতো। চলো একটু বায়োলজিও শিখিয়ে দিলাম কিন্তু। নেক্সট, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। তোমরা বলো, আমি একটু জল খাই। এই উত্তর তো দিয়েই দিয়েছিলাম গো। এই চলো উত্তর শেষ। পরেরটা উত্তরটা কি হবে? উত্তর হবে জল। ঠিক আছে, একদম স্যার হিন্টস দিয়ে দিলেন, ভেরি গুড। চলো তাহলে সমযোজী তরল পদার্থের উদাহরণ কি হবে? জল। পরেরটা, সমযোজী বন্ধনযুক্ত সবচেয়ে কঠিন পদার্থটির নাম কি? পয়সা নেই, একদম অনেক দাম। কি হবে? হিরে। হিরে। চলো তাহলে দেখো, হিরে হচ্ছে এমন একটা সমযোজী পদার্থ যেটা কিন্তু দেখো অত্যন্ত শক্ত, ভীষণ ভীষণ শক্ত। এবং সেটা কেন শক্ত সেটা জানার জন্য অবশ্যই ক্লাস 11-12 তো যেতেই হচ্ছে। চলো নেক্সট, CH4 যৌগের ভৌত অবস্থা কি? বলে দিয়েছি তো অলরেডি। CH4 কি? মিথেন তো, আর মিথেন কি? একটা গ্যাস তো, কি তাই তো? চলো তাহলে ভৌত অবস্থা কি? ভৌত অবস্থা হচ্ছে কিন্তু দেখো গ্যাস। ঠিক আছে, নেক্সট। ওকে, এটা তো দেখো তোমাদেরকে করতেই হচ্ছে কিন্তু। A আর B মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে 12 আর 7। এটা আমি হাতই দেবো না। দেখি উত্তর দিই, উত্তর দেখি। আমি শুধু বোর্ড দেখবো, এটা তোমরা করবে, শিখিয়ে দেওয়া হয়েছে, এবার তোমরা করো। দেখি 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 উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি। এই এতক্ষণ লাগছে কেন গো? AB2 বলছে অয়ন, অনিন্দ বলছে AB2,
আমি না বোর্ডের মধ্যে খুব অনিন্দ ভূঁইয়া আর অয়নকে দেখতে পাচ্ছি। যাদেরকে বেশি বোর্ডের মধ্যে দেখতে পাবো তাদের প্রিপারেশন কিন্তু মারাত্মক আছে, ঠিক আছে। মৌ বলতে চাইছে, মৌকে অনেক দেখতে পাই বোর্ডের মধ্যে। চলো AB2, মৌয়ের মনে ইন্টারনেট কানেকশনটা একটু স্লো থাকে মাঝে মধ্যে, ওই জন্য হয়তো কোনো কোনো পার্ট মিস করে যায়। চলো আর দেখি কেউ উত্তর দিচ্ছ না কেন গো? একদম একদম। শ্রেয়া বলছে AB2, ওকে। মৌ তোমার জন্য একটা কথা বলে রাখি, তোমার যেহেতু ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল আছে, তুমি কিন্তু চাইলে এই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনসগুলো দেখতে পাচ্ছ অ্যাপের মধ্যে, ঠিক আছে? তাতে কিন্তু অসুবিধা হবে না, পুরো কন্টেন্টটাই পেয়ে যাবে আবার। আচ্ছা, শ্রেয়াও বলছে AB2, চলো করে দিই। চলো কি বলছে দেখো, A তার কিনা 12, B যার কিনা 17। চলো ইলেকট্রন বিন্যাস করি, 2 8 2। চলো ইলেকট্রন বিন্যাস করি 2 8 7, তাই তো? চলো তাহলে এটার যোজ্যতা কত বলো? এটার যোজ্যতা হচ্ছে দেখো 2, আর এটার যোজ্যতা কত বলো? যোজ্যতা হচ্ছে দেখো 8 - 7 = 1। তাহলে এর যোজ্যতা দেখো হয়ে গেল 2, আর বি এর যোজ্যতা কিন্তু দেখো হয়ে গেল 1। ক্রস করে দাও। বুঝতে পারছো তো এই ধরনের প্রশ্ন কত আসে পরীক্ষাতে? AB2 ক্লিয়ার, একদম ক্লিয়ার। জানিয়ে দাও প্রত্যেকে একদম ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা। যারা যারা পারছিলে না জানিয়ে দিচ্ছ একবার ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে ওকে, চলো পরেরটা। ওহো, পরেরটা হেভি প্রশ্ন আছে। কি প্রশ্ন? একটি মৌলিক অণু এবং একটি যৌগিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন থাকে। একটা উত্তর কিন্তু এই কিছুক্ষণ আগে অনিন্দনাকেই মনে হয় দিয়েছিল, ঠিক আছে? চলো উত্তর ভিডিওটা দিয়ে দিই। মৌলিক অণু বিষয়টা কি? মৌলিক অণু মানে হচ্ছে দেখো কেবলমাত্র একই ধরনের পরমাণু গিয়ে তৈরি একটা অণু। আর যৌগিক অণু বিষয়টা কি? যৌগিক অণু মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পরমাণু দ্বারা তৈরি একটা অণু। তাহলে একটা মৌলিক অণুর উদাহরণ দিই। মৌলিক অণু যার মধ্যে কিনা দেখো ত্রিবন্ধন রয়েছে সেটা কিন্তু হচ্ছে দেখো নাইট্রোজেন। আশা করছি দেখো বুঝে গেছো যে নাইট্রোজেনের মধ্যে কিন্তু দেখো ত্রিবন্ধন আছে। আর যদি তোমাকে দেখো বলি আমি যৌগিক অণুর কথা, তাহলে যৌগিক অণু দেখো তুমি কিন্তু অনেক কিছুই বলে দিতে পারছো। তুমি অ্যাসিটিলিন বলতে পারছো, তুমি কার্বন মনোঅক্সাইড বলতে পারছো, ঠিক আছে? আশা করছি বুঝে গেছো। সায়ানাইডও তুমি বলতে পারছো, তবে সায়ানাইড যেহেতু বিষাক্ত পদার্থ আর এখানে অ্যাডভার্টাইজটা করলাম না। চলো বুঝে গেছো, একদম ক্লিয়ার। একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু উইথ ত্রিবন্ধন, ক্লিয়ার আছে? চলো নেক্সট, কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? ফিঙ্গার ক্রসড, আমি কিচ্ছু বলবো না, দেখি উত্তর কি আসে। বলবোই না আমি এটা। একদম একদম উত্তর চলে এসছে, অনেকবার করিয়ে দেওয়া হয়েছে। অনিন্দ ভূঁইয়া বলছে HCl। আর দেখি বাকিরা বলো একটুখানি, বাকিদের অভিমত কি গো একটু জানাও। একদম একদম, চলো চলো চলো। এটা দেখো উত্তর হবে কিন্তু দেখো HCl। যে HCl কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। নেক্সট প্রশ্ন। ওহো হেভি প্রশ্ন, এটাও করিয়ে দেওয়া প্রশ্ন, একটু বুদ্ধি খাটালে পেরে যাবে। সোডিয়াম ক্লোরাইড যৌগটি মিথাইল অ্যালকোহলে দ্রবীভূত হয়, সত্য কি মিথ্যা? দেখি 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 উত্তর দাও দেখি। বলে দিয়েছিলাম কিন্তু এটাও ফলস ফলস, একদম একদম একদম। চলো তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো সোডিয়াম ক্লোরাইড যেটা দেখো আছে, সেই সোডিয়াম ক্লোরাইড কিন্তু দেখো এই সংকেত লিখিত, সোডিয়াম ক্লোরাইড যেটা দেখো আছে সেই সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নীয় প্রকৃতির যৌগ। এবং এই যে আয়নীয় যৌগগুলো আছে সেই আয়নীয় যৌগগুলো কিন্তু কেবলমাত্র পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। এগুলো কিন্তু দেখো নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না। বলেছিলাম নন পোলার দ্রাবকটা হচ্ছে কিন্তু অ্যালকোহল, যার ফলে এটা কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হবে না, তার ফলে এটা কি হচ্ছে? মিথ্যা। ক্লিয়ার আছে? নেক্সট। এবার চলো এসএকিউ টাইপ অফ প্রশ্ন শুরু করি, তাই না? এসএকিউ দেখো দুটো আসে পরীক্ষাতে। ও বাবা প্রশ্নটা অনেকটা দিয়েছে, একটু ছোট করে নি দেখি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো বলছে ক্লোরিন কি কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? প্রশ্নটা দেখতে এতটা, প্রশ্নটার গুরুত্ব হচ্ছে এইটুকু। চলো সাইড করে দিই। দেখো বিষয়টা কি বলেছে, বলেছে যে কি কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে কে যুক্ত হচ্ছে? ক্লোরিন কার কার সাথে? সোডিয়ামের সাথে আর হাইড্রোজেনের সাথে। মানে দেখো প্রশ্নটা কি করেছে, ক্লোরিন বলতে চাইছে কার কার সাথে যুক্ত হবে? একবার যুক্ত হবে সোডিয়ামের সঙ্গে, আরেকবার দেখো যুক্ত হচ্ছে কার সাথে বলো? আরেকবার দেখো যুক্ত হচ্ছে কিন্তু হাইড্রোজেনের সাথে। এবার বলছে সোডিয়ামের সাথে যুক্ত হবে কোন ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে, হাইড্রোজেনের সাথে যুক্ত হবে কোন ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে চলো প্রশ্নটাকে যদি তোমাদের একটুখানি দেখি, উত্তরটাকে করানো যাক। তাহলে কোন কোন ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে ক্লোরিন সোডিয়ামের সাথে যুক্ত হবে? তাহলে সোডিয়ামের সাথে কিন্তু দেখো ক্লোরিন যুক্ত হবে আয়নীয় বন্ধনের মাধ্যমে। কিসের মাধ্যমে?
আয়নীয় বন্ধনের মাধ্যমে। আর হাইড্রোজেনের সাথে যুক্ত হবে কিসের মাধ্যমে? অবশ্যই দেখো কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার আছে একদম। চলো চলো এবার কি বলেছে প্রশ্নটা দেখো ভালো করে একটু দেখে নাও। প্রশ্নটা কিন্তু দেখো বলেছে প্রতি ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন এঁকে দেখাও। চলো শুরু করি। ইলেকট্রন ডট গঠন একটুখানি এঁকে তোমাদেরকে বিষয়টা বোঝাই। চলো তো দেখি প্রথমে কাকে আঁকবো গো? প্রথমে HCl আঁকি। চলো প্রথমে একটা সমযোজী যৌগ গঠন দেখিয়ে দিই। তোমরা দেখো প্রত্যেকেই জানো এটাকে লুইস ডট গঠন বলা হয়, কি তাই তো? একদম। চলো তাহলে বুঝতেই পারছো লুইস ডট গঠন কি করে আঁকবো। এইভাবে দেখো একদম প্রসেসটা ভালো করে দেখে নাও। হাইড্রোজেন লিখবে, তার নিচে তার ইলেকট্রন বিন্যাস লিখবে। কেবলমাত্র যেহেতু একটা ইলেকট্রন তাই জাস্ট 1 লিখলাম। প্লাস দিচ্ছ একটা, ক্লোরিন দিচ্ছ, ক্লোরিনের নিচে তার ইলেকট্রন বিন্যাস দিচ্ছ 2 8 7। ক্লিয়ার? এবার এবার হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে তুমি দেখো চিহ্নিত করছো, ওকে। আর ক্লোরিনের কি করছো? ক্লোরিনের দেখো তুমি 7টা ইলেকট্রনকে চিহ্নিত করছো, 4 5 6 7। ক্লিয়ার আছে? এবার দেখো তুমি বুঝতেই পারছো যে হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন প্রয়োজন, ক্লোরিনেরও একটা ইলেকট্রন প্রয়োজন, যার ফলে তারা কিন্তু দেখো গঠিত করবে সমযোজী প্রকৃতির যৌগ। ক্লিয়ার আছে একদম? এবার সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে লুইস ডট গঠন কিভাবে আঁকে না, তারা কি তৈরি করতো? তারা দেখো ইলেকট্রন জোড় তৈরি করতো। তার মানে এই হাইড্রোজেনও কিন্তু দেখো তার একটা ইলেকট্রন দেবে, ক্লোরিনও কিন্তু দেখো একটা ইলেকট্রন দেবে, দিয়ে দেখো তারা কিন্তু একটা ইলেকট্রন জোড় গঠন করবে। আর সেই ইলেকট্রন জোড়টাকে হাইড্রোজেনও ইউজ করবে, ক্লোরিনও ইউজ করবে। তাহলে চিন্তা করো, হাইড্রোজেন দিল একটা ইলেকট্রন, পেলো দুটো ইলেকট্রন। কিভাবে পেলো স্যার? চলো দেখে নি একটু। এই দেখো হাইড্রোজেন, আর এই দেখো আমি লিখছি কিন্তু দেখো ক্লোরিন। ঠিক আছে, এবার এই মাঝখানে তুমি কি দেখাচ্ছ? মাঝখানে দেখাচ্ছ এই দেখো শেয়ার করেছে না, একটা ইলেকট্রন হাইড্রোজেনের, একটা ইলেকট্রন ক্লোরিনের। ঠিক আছে, আর ক্লোরিনের তাহলে এদিকে কতগুলো পড়েছিল? আর দেখো পড়েছিল কিন্তু দেখো 6টা। ক্লিয়ার? এবার দেখো হাইড্রোজেনও কিন্তু দেখো এই ইলেকট্রন পেয়ারটাকে ইউজ করছে, ক্লোরিনও কিন্তু দেখো এই ইলেকট্রন পেয়ারটাকে ইউজ করছে, যার ফলে চিন্তা করো তো কি হলো? হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, হয়ে গেল দুটো। ক্লোরিনের ইলেকট্রন কত ছিল? 2 8 7 ছিল, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা পাওয়ার ফলে তো এখন কি হয়ে গেল? 2 8 8 হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে একই ধরনের যে ইলেকট্রন যে জোড় তারা দেখো গঠন করলো, সেই ইলেকট্রন জোড়টাকে তারা সমভাবে ব্যবহার করে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে স্টেবিলিটি পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা কি লিখতে পারি? দেখো দুটো ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। তোমাকে প্রশ্নটা দিতে হবে কি, কটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে? একটাই গঠিত হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন আছে, তার মানে দেখো একটাই বন্ড হবে। ঠিক আছে, কারণ আমরা জানি একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। এটা কিন্তু দেখো অনেকে গুলিয়ে ফেলে। ঠিক আছে, যে কটা বন্ড দেবো, তাহলে দেখো দুটো ইলেকট্রন মানে কটা বন্ড? একটাই বন্ড। ক্লিয়ার? চলো তাহলে এই হচ্ছে দেখো কিন্তু HCl এর গঠন। আমাকে একটুখানি দেখো তোমরা তাড়াতাড়ি বলে দাও তো যে লুইস ডট গঠন যেটা দেখো বোঝালাম ওটা পুরোপুরি ক্লিয়ার কিনা? লুইস ডট গঠনটা পুরোপুরি ক্লিয়ার কিনা একটুখানি জানিয়ে দিচ্ছ তোমরা, তাড়াতাড়ি একটু জানিয়ে দিচ্ছ লুইস ডট গঠন ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, চলো ঠিক আছে। ওকে ওকে, চলো দেখো তাহলে লুইস ডট গঠনের ফান্ডাটা কিন্তু এখানেই, যে যার যতগুলো ইলেকট্রন দরকার সে ততগুলো ইলেকট্রন শেয়ার করবে, তার বদলে সে তার ডাবল পেয়ে যাবে। 1 মিনিটে ইলেকট্রন ডবল। ঠিক আছে, চলো তাহলে একটা ইলেকট্রন দিল, দুটো ইলেকট্রন পেলো। ওই যে বলে না 25 দিন মে পয়সা ডবল, 1 মিনিটে ইলেকট্রন ডবল। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে চলো NaCl এর গঠনটা একটুখানি দেখাই। NaCl এর গঠনটা যদি একটুখানি দেখো তোমাদেরকে বলতে হয়, NaCl এর গঠনটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো NaCl এর মধ্যে দেখো এইটা যেমন তোমাদের লুইস ডট গঠন ছিল, এটা আঁকার দেখো একটা বিশেষ নিয়ম ছিল। NaCl এর ক্ষেত্রে কিন্তু দেখো অতটা কঠিন নয়, জিনিসটা খুব সোজা। চলো NaCl এর তাহলে প্রথমে N এর ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে 2 8 1। ঠিক আছে, আর চলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও একটুখানি করি, কি হয়ে যাবে বলো? 2 8 7। ক্লিয়ার আছে একদম? চলো এবার কি হবে? এবার দেখো আমাদেরকে একটুখানি শেষ কক্ষের ইলেকট্রনসগুলোকে দেখিয়ে দিতে হবে। চলো এখানে একটা, আর এখানটায় কটা? এখানটা দেখো 7টা, 4 5 6 7 হলো। এবার এই যে দেখো সোডিয়াম কি করতে চাইছে? তার এক যে শেষের একটা ইলেকট্রন আছে তাকে ছাড়তে চাইছে, আর ক্লোরিন কি করতে চাইছে? একটা ইলেকট্রন নিতে চাইছে, যার ফলে সোডিয়াম কিন্তু সরাসরি এই একটা ইলেকট্রনকে দেখো ক্লোরিনকে দিয়ে দেবে, যার ফলে কি হয়ে যাবে? যার ফলে কিন্তু দেখো পরের স্টেপে সোডিয়াম কিন্তু দেখো কনভার্ট হয়ে যাবে Na+এ।
Na+ দেখো কনভার্ট হয়ে গেল, যার কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 8। আর দেখো ক্লোরিনটা কিসে কনভার্ট হয়ে গেল, ক্লোরিন কিন্তু দেখো কনভার্ট হয়ে গেল Cl-, যার কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2 আর 8। মানে বুঝতে পারছো তারা দুজনেই কিন্তু তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ভালো করে চিন্তা করো, এবার এই যে ক্লোরিন তার কাছে দেখো কটা ইলেকট্রন চলে গেল, 2, 3, 4, 5টা, 6টা, এই যে 4, 5, 6, 7টা ছিল, আর একটা দেখো কিন্তু সোডিয়ামের ইলেকট্রন। ক্লিয়ার আছে? তাহলে দেখো শেষ কক্ষে 8টা সে পেয়ে গেল। তাহলে চলো এইভাবেই দেখো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হয়েছে, এই ক্যাটায়ন আর অ্যানায়ন স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করবে, NaCl তৈরি করবে। ক্লিয়ার? একদম সোজা। চলো তাহলে আয়নীয় আর সমযোজী যৌগের যে গঠন সেগুলো আশা করছি দেখো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। জানিয়ে দিচ্ছ একবার আয়নীয় যৌগের গঠনটা বুঝতে পারলে কিনা তাড়াতাড়ি একবার জানিয়ে দিচ্ছ, তারপরে আমরা নেক্সটটা শুরু করছি। তাড়াতাড়ি একবার জানিয়ে দিচ্ছ। ওকে ওকে, চলো চলো। একটি পরমাণুর নাম লেখো যা সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকারের যৌগ তৈরি করে এবং যৌগ দুটির সংকেত লেখো। এক্ষুনি তো পড়লে। তাহলে একটা পরমাণুকে ক্লোরিন, যে কিন্তু দেখো একটা সমযোজী যৌগ তৈরি করছে যেটা কিন্তু হচ্ছে HCl, আবার একটা তড়িৎযোজী যৌগ তৈরি করছে যেটা কিন্তু দেখো হচ্ছে NaCl। আশা করছি দেখো বোঝা গেছে। চলো হয়েছে, পরের প্রশ্নটা দেখি। পরেরটা দেখো বলছে লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। ভালো করে বোঝো, লুইস ডট গঠন চিত্র কিন্তু দেখো এক্ষুনি দেখিয়ে দিয়েছি। এখানে আবার তোমাকে দেখতে হবে কোনগুলো আয়নীয় আছে কোনগুলো সমযোজী আছে। চলো একটু করে প্রথমে চিহ্নিত করে নিত, আয়নীয় কোনটা সমযোজী কোনটা। MgCl2 আয়নীয় যৌগ। ওকে, CO2 চিন্তা করো, CO2 কার্বন 2 আর 4, অক্সিজেন 2 আর 6, দুজনেরই দেখো শেষ কক্ষে 4টে আর একজনের 6টা, মানে দুজনেই চাইছে কি 8টা করে ইলেকট্রন পেতে, তাই তো। তার মানে দেখো শেষ কক্ষে কটা পেতে চাইছে, 8টা পেতে চাইছে। তার মানে দুজনের ইলেকট্রন প্রয়োজন রয়েছে। তার মানে এটা কি বলো, এটা হচ্ছে কিন্তু দেখো সমযোজী। ঠিক আছে, এটাও কি বলো, এটাও কিন্তু হচ্ছে দেখো সমযোজী। ওকে, এটাও কি বলো, এইটাও দেখো তোমার সমযোজী। এটা কিন্তু দেখো তোমরা কিন্তু এগুলো বাড়িতে একবার করে দেখছো যে কেন এগুলো সমযোজী। ঠিক আছে, এইটাও কি, এইটাও কিন্তু দেখো সমযোজী। আচ্ছা, মিথেনও কি, মিথেনও একটা দেখো সমযোজী যৌগ। ঠিক আছে, আচ্ছা, আর NaCl কি, NaCl কিন্তু দেখো হচ্ছে আয়নীয় প্রকৃতির যৌগ। চলো তাহলে এবার এগুলোর মধ্যে থেকে আমি কি কি করে দেবো, CO2 করে দেবো। তার কারণ কি, তার কারণ CO2 একটু কঠিন। ঠিক আছে, চলো আর কি করে দেবো, আর দেখো একটুখানি যেটা সবাই ভয় পেয়ে যায় CCl4, সেটা একটুখানি দেখো করে দিই। NaCl দেখো করে দিয়েছি, তাহলে দেখো বাকি একদম ক্লিয়ার। চলো এক এক করে এবার করতে থাকি। প্রথমেই দেখো যেটা করব সেটা হচ্ছে CO2। চলো দেখি, CO2 তাই তো, মাধ্যিখানে রাখি সিটাকে, আর দুদিকে দেখো দুটো অক্সিজেন দেখাই। চলো দেখি, সি এর দেখো ইলেকট্রন বিন্যাস কত, 2, 4, আর অক্সিজেনগুলোর কত বলো, 2, 6, 2, 6। ঠিক আছে, এবার চিন্তা করো তো, চিন্তা করো একটুখানি ইলেকট্রনগুলোকে দেখাই। দেখো এখানটা হচ্ছে 4টে ইলেকট্রন দেখাতে হবে, এই যে 4টে ইলেকট্রন দেখো দেখিয়ে দিলাম। আর এখানটা কটা ইলেকট্রন দেখাতে হবে, 6টা, 3টে, 4টে, 5টা, 6টা। ঠিক আছে, এখানেও সেম 4টে, 5টা, 6টা। ক্লিয়ার আছে? এবার চলো একটুখানি দেখিয়ে দিই, এগুলোর মধ্যে কি হবে, শেয়ারিং হবে। কার্বনের লাস্ট কক্ষে কটা দরকার, আরো 4টে ইলেকট্রন দরকার, কি তাই তো। এই লাস্ট কক্ষে 4টে ইলেকট্রন দরকার বলে সে তার 4টে ইলেকট্রনকে শেয়ার করবে, পাবে কটা, 8টা ইলেকট্রন। ক্লিয়ার আছে? অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন দরকার, 2টো ইলেকট্রন দরকার, সে 2টো ইলেকট্রন শেয়ার করবে, 2টো ইলেকট্রন পেয়ে যাবে। ক্লিয়ার আছে? সে আগের দুটো যেগুলো শেয়ার করলো সেগুলো তো তার নিজের থাকলোই, প্লাস এক্সট্রা আরো 2টো পেয়ে গেল। তো চলো, তার মানে বুঝতেই পারছো অক্সিজেন কটা ইলেকট্রন শেয়ার করবে বলো, 2টো ইলেকট্রন শেয়ার করবে, যার ফলে সে পাবে কটা ইলেকট্রন, 4টে। এটাই তো তার দরকার, কি তাই না? চলো তাহলে মানে 2টো ইলেকট্রন নিজের ছিল আর 2টো ইলেকট্রন এক্সট্রা করে পাবে, তার মানে এক্সট্রা পেলো কটা, 2টো ইলেকট্রন, যেটা কিনা তার দরকার। ক্লিয়ার? এই অক্সিজেনও দেখো 2টো ইলেকট্রন শেয়ার করলো, যার ফলে সে দেখো এবার 2টো ইলেকট্রন নিজের দিয়েছে, 2টো ইলেকট্রন এক্সট্রা পাবে, সেই 2টোই তো পাওয়া তার দরকার ছিল, কি তাই না? আর কার্বনের দেখো 4টে ইলেকট্রন দরকার, সেই কারণে সে তার 4টে ইলেকট্রনকেই শেয়ার করবে। কথাটা বুঝলে? যার ফলে সে কিনা এক্সট্রা 4টে ইলেকট্রন পাবে, যার ফলে তার কিন্তু অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে আশা করছি দেখো বোঝা গেছে কি করে এই শেয়ারিংটা হচ্ছে। যার যতগুলো প্রয়োজন সে ততগুলোকে শেয়ার করবে, ততগুলো সে এক্সট্রা পেয়ে যাবে। দেখো হয়ে গেল তাহলে, সিম্পল কাজ। চলো নেক্সট। আচ্ছা চলো দেখি, এটাকে একটু উপরের দিকে তুলি। নেক্সট দেখি কি বলেছে। তাহলে দেখো এই যে দেখো সি, সি এর আমাদের এপাশে কি দেখাতে হচ্ছে, তাহলে একটা করে ও দেখাতে হচ্ছে, এখানটা একটা ও দেখাতে হচ্ছে। এবার কি করছি আমরা, এখানটা দেখো করছি এই যে কার্বনের ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন।
কার্বনের ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন। ক্লিয়ার? এবার চলো অক্সিজেনের দেখো এই পুরোটাকে ইউজ করছে, দিয়েছিল কটা ইলেকট্রন? দুটো। পেলো কটা ইলেকট্রন? চারটে, কি তাই না? দুটো ক্রস অক্সিজেনের, দুটো ডট দেখো কার্বনের পেয়ে গেল। ক্লিয়ার? এই যে অক্সিজেন দিয়েছিল কটা? এই দুটো ক্রস, পেয়ে গেল দেখো কটা? চারটে ইলেকট্রন। ক্লিয়ার আছে? যেটা তার লক্ষ্য ছিল। নেক্সট, কার্বন কটা দিয়েছিল গো? চারটে ডট দিয়েছিল, কি তাই না? দেখো চারটে ক্রস আরো এক্সট্রা পেয়ে গেল, মানে দেখো দিল চারটে পেলো আটটা, কি তাই না? চলো একদম কাজ দেখো শেষ মোটামুটি আমাদের। এবার জাস্ট একটুখানি ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে হবে। তাহলে দেখো এক্সট্রা দুটো পেলো, মানে 2 8 হয়ে গেল। এখানেও দেখো 2 8 হয়ে গেল, এখানেও দেখো 2 8 হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমাকে দেখতে হবে কি কতগুলো ইলেকট্রন। দেখো দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন, আরো দুটো ইলেকট্রন মানে আরো একটা বন্ধন, তার মানে দেখো চারটে ইলেকট্রন মানে দুটো বন্ধন। একদম ক্লিয়ার, একদম সোজা। চারটে ইলেকট্রন মানে কটা বন্ধন? দুটো বন্ধন, একদম সোজা। তাহলে দেখো CO2 এইভাবে গঠিত হয়ে গেল, একদম সোজা। যত তুমি জিনিসগুলোকে কঠিন ভাববে তত কঠিন, যতগুলো দরকার ততগুলো ইলেকট্রন শেয়ার করো, পেয়ে যাবে যতগুলো ইলেকট্রন দরকার ছিল ততগুলো। ক্লিয়ার? একদম সোজা। বুঝলে কিনা জানিয়ে দাও তাড়াতাড়ি একটু। CO2 বুঝলে কিনা জানিয়ে দাও। ওকে ওকে ওকে, CO2 বুঝলে কিনা জানিয়ে দাও বাকিরাও একটু তাড়াতাড়ি। আমি দেখো পরেরটা তাহলে করি। পরেরটা কি বলেছিল? পরেরটা দেখো বলেছিল কিন্তু হচ্ছে CCl4 আই গেস। একদম, চলো CCl4টা একটু করা যাক। CCl4টা একটু করি। CCl4টা দেখে নাও, মধ্যিখানে কার্বন, চারদিকে চারটে ক্লোরিনকে বসাচ্ছি। ঠিক আছে? কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখে দিচ্ছি 2 6, ক্লোরিনগুলো লিখে দিচ্ছি 2 8 7, 2 8 7 প্লাস 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 2 8 7 2 8 7 হয়েছে। এবার চলো তাড়াতাড়ি করে একটুখানি ইলেকট্রনসগুলোকে বসিয়ে দিই। কার্বনের দেখো শেষ কক্ষে চারটে ইলেকট্রন, এইভাবে দেখো বসিয়ে দিলাম, আর এইগুলো শেষ কক্ষে 7টা করে, 4 5 6 7। ক্লিয়ার? 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? ওকে, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? 1 2 3 4 5 6 7। একদম ক্লিয়ার। ঠিক আছে? এবার চলো ক্লোরিনের কটা ইলেকট্রন দরকার আছে? একটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রনকে শেয়ার করবে। এই ক্লোরিনের তাহলে একটাই দরকার, একটা শেয়ার করবে, একটাই দরকার, একটা শেয়ার করবে, একটাই দরকার, একটা শেয়ার করবে। কার্বনের কটা দরকার? চারটে দরকার, চারটে চারজনকে শেয়ার করবে। ক্লিয়ার? বাস, একদম সোজা, একদম সোজা। ক্লিয়ার আছে? চলো এবার নেক্সট একটু ছোট করতে হবে। চলো তাহলে একটু অ্যারো দিই। অ্যারো দিয়ে তাহলে আমরা কি লিখে দেবো? অ্যারো দিয়ে দেখো লিখে দেবো C। এখানটা তাহলে এবার দেখিয়ে দেবো চারটে Cl, এখানটা একটা Cl, একটা Cl, একটা Cl, একটা Cl। ওকে, এবার দেখিয়ে দেবো আমরা ইলেকট্রন। এখানটা একটা দেখো কার্বনের ইলেকট্রন, একটা ক্লোরিনের ইলেকট্রন, একটা কার্বনের, একটা ক্লোরিনের, একটা কার্বনের, একটা ক্লোরিনের, সব জোর গঠন হয়ে যাচ্ছে। আশা করছি দেখো তোমরা বুঝে গেছো এতক্ষণে, এইসব বুঝে যাবে, কোনো চাপের কিছু নেই। চলো এই চ্যাপ্টারটা একদম সোজা, খুব সুন্দর করে নাম্বার পেয়ে যাবে তোমরা পরীক্ষার সময় গিয়ে। দেখো চারটে ক্লোরিন, একদম যেটা দেখো দরকার ছিল নিয়ে কেটে পড়লো। এবার কার্বনটা কি করব? কার্বনটা দেখো একদম এইভাবে 8টা ইলেকট্রন পেয়ে গেল। ঠিক আছে? যার ফলে এবার একটুখানি জাস্ট আমাদের পালাটা কি, একটুখানি এই জিনিসটা লিখে দেওয়ার পালা। ঠিক আছে? দেখো তাহলে কার্বনের হয়ে গেল কি যেটা দরকার ছিল, 2 আর 8 হয়ে গেল। আর এই প্রত্যেকটার কি হয়ে গেল? 2 8 8 2 8 8 2 8 8 2 8 8। ক্লিয়ার? তাহলে দেখো মধ্যিখানে দেখো দুটো করে ইলেকট্রন, মানে একটা করে বন্ড হবে প্রত্যেকটার সাথে। এই একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড। ক্লিয়ার? তাহলে দেখো তৈরি কি হয়ে গেল? CCl4। একদম সোজা, একদম সোজা। বুঝে গেছে ব্যাপারটা? তাড়াতাড়ি বলে দাও একটু। একদম সোজা। তাহলে নেক্সট প্রশ্ন কি দিয়েছে? নেক্সট প্রশ্ন কি দিয়েছে? বলেছে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। আর বলতে হবে এটা চিনির জলীয় দ্রবণ, চিনি কি সমযোজী প্রকৃতির যৌগ, জলীয় দ্রবণে আয়নে বিশ্লিষ্ট হচ্ছে না, যার ফলে কিন্তু তার জলীয় দ্রবণটা তড়িৎ পরিবহন করতে পারছে না। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, যেটা জলীয় দ্রবণে কিন্তু তড়িৎ বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে তার জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ মানে দেখো কিন্তু ইয়ে করতে পারছে, তড়িৎ পরিবহন করতে পারছে। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। এই পরমাণু দ্বারা গঠিত মৌলিক অণুটির ইলেকট্রন ডট গঠন দেখো, ভালো করে চিন্তা করো। একটা পরমাণুর দেখিয়ে দিয়েছে কি পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 9। ক্লিয়ার আছে? তো 9 পারমাণবিক সংখ্যাটা কার গো? ফ্লুরিনের। তো
তাই না? এবার তুমি এক কাজ করো তো, ফ্লুরিনের একটু ইলেকট্রন গঠনটা দেখাও তো, 2 আর 7 একদম ক্লিয়ার আছে। বলেছে এই পরমাণু দ্বারা গঠিত একটা মৌলিক অণু মানে কি? ফ্লুরিন দ্বারা গঠিত মৌলিক অণু কি? F2। তার মানে সোজা কথা তোমাকে বলতে চাইছে F2 অণুর ইলেকট্রন ডট গঠন কাকা। দেখেছো, বুঝতে পারছো? ডিরেক্ট প্রশ্ন দিচ্ছে না, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো F2 অণুর ইলেকট্রন ডট গঠনটা একটু দেখিয়ে দিই। F প্লাস F, এখানটা দেখো দেখতে পাচ্ছ 2 7, এখানটাতেও দেখো দেখতে পাচ্ছ 2 7। ক্লিয়ার? তাহলে 7টা করে ইলেকট্রন দেখাও, এখানটা তো 7টা দেখাও। ক্লিয়ার আছে? এবার এর কটা দরকার? একটা দরকার, তাহলে দেখো একটা শেয়ার করলো। এরও কটা দরকার? একটা দরকার, তাহলে দেখো একটা শেয়ার করলো। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট। তাহলে এই যে এফ, এই যে ক্লিয়ার। চলো তাহলে এবার বুঝতেই পারছো যে এই যে ইলেকট্রন জোড়টাকে এও ব্যবহার করবে, এও ব্যবহার করবে। তাহলে এর তো অলরেডি কটা ছিল? এই পাশে 7টা ছিল, এই পাশে দেখো পড়ে রইল 6টা, আর দেখো দুটো সে পেয়ে গেল। এও দেখো পড়ে রইল 6টা, দুটো সে দেখো এক্সট্রা করে পেয়ে গেল। তাহলে এখন দেখো ইলেকট্রন বিন্যাস কি হয়ে গেল? 2 8 2 8। একদম ক্লিয়ার আছে আশা করবো। ঠিক আছে, চলো তাহলে কি হয়ে গেল? মধ্যিখানে দেখো একটা ইলেকট্রন জোড় গঠন হয়েছে, মানে দুটো ইলেকট্রন, তার মানে এফ আর এফ এর মধ্যিখানে একটাই বন্ধন, তার মানে দেখো এইভাবেই গঠিত হয়ে গেল F2 অণু। ক্লিয়ার আছে একদম? বলে দাও তাড়াতাড়ি একটু। ঠিক আছে, তাহলে F2 অণুর গঠনটাও কিন্তু দেখো দেখিয়ে দিলাম। ওকে, 3 3 6, 3 3 6, আর দুটো করে দেখো 8টা পেয়ে গেল। ঠিক আছে, চলো বুঝে গেছো আশা করছি। এটাও একদম সোজা, এগুলো সব শিখিয়ে দেওয়া হয়েছে। লাস্ট প্রশ্ন এটাই যে প্রদত্ত যৌগগুলিতে সমযোজী না তড়িৎযোজী কি ধরনের বন্ধন উপস্থিত, কি করে বুঝবো? মানে সোজা কথা, এগুলো সমযোজী না তড়িৎযোজী বুঝবো কি করে? সিম্পল, শোনো 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 আমার কথাটা শোনো। H2, হাইড্রোজেন কি? একটা ইলেকট্রন তো, তার মানে সে কি হতে চাইছে? হিলিয়াম হতে চাইছে তো, তার মানে একটা ইলেকট্রন প্রয়োজন তো, তার মানে দুটো হাইড্রোজেনেরই তো একটা করে ইলেকট্রন প্রয়োজন, দুজনেরই প্রয়োজন, মানে কি ধরনের যৌগ? সমযোজী যৌগ। ক্লিয়ার আছে? তাহলে এটা কি বলো? এটা হচ্ছে দেখো সমযোজী দেখো যৌগ। আশা করছি ক্লিয়ার। নেক্সট C2H2, একটুখানি ভালো করে চিন্তা করো। কার্বনের কি দরকার? ইলেকট্রন দরকার। হাইড্রোজেনেরও কি দরকার? ইলেকট্রন দরকার। কি হওয়ার জন্য? নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। এতক্ষণ ধরে আশা করছি দেখো তোমরা বুঝে গেছো। কার্বনের হচ্ছে দেখো 2 6, এই 2 আর 4, তাহলে কিন্তু দেখো এরও 4টে ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের তো শুধুমাত্র 1, এরও দেখো একটা ইলেকট্রন দরকার, দুজনেরই দরকার মোদ্দা কথা। তার মানে কিন্তু দেখো এই কার্বন হাইড্রোজেন জাতীয় যে কোনো যৌগ আছে, কার্বন হাইড্রোজেন গঠিত যে কোনো যৌগ, এরা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে দেখো সমযোজী যৌগ। ক্লিয়ার আছে? কার্বন হাইড্রোজেন যৌগ দেখলে মানে বুঝে নেবে সমযোজী যৌগ। ক্লিয়ার? NaCl তো দেখো একদম নিজের নাম প্রতিষ্ঠিতই করে ফেলেছে চারিদিকে তড়িৎযোজী যৌগের নামে। ক্লিয়ার আছে? তাহলে আমি দেখো আশা করব এই যে পুরো চ্যাপ্টারটা তোমাদের সাথে এত ভালো করে ডিসকাশন করে করানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো প্রত্যেকে বুঝেছো। একটু দেখি ক্লাসের মধ্যে কে কে আছে, একটু দেখি তো ক্লাসের মধ্যে কে কে রয়েছে। আশা করছি দেখো প্রত্যেকে ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝলে, যেগুলো দেখো করানোর চেষ্টা করলাম। ওকে, মৌ, শ্রেয়া, অনিন্দ একবার জানিয়ে দিচ্ছ পুরোটা ক্লিয়ার হলো কিনা, তাড়াতাড়ি একবার একটু জানিয়ে দিচ্ছ আমাকে পুরো ব্যাপারটা যা যা দেখো করানোর চেষ্টা করলাম পুরোটা বুঝলে কিনা। আচ্ছা, মৌ বলছে আজকের ক্লাসটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাকিরা যারা আছো একটুখানি বলে দাও, তাড়াতাড়ি একটুখানি জানিয়ে দাও যে পুরো ব্যাপারটা বুঝলে কিনা। তোমাদের জন্যই দেখো টিউটোপিয়ার এই প্রয়াস। আশা করবো দেখো তোমরা অ্যাক্টিভলি এই জিনিসগুলোতে পার্টিসিপেট করবে এবং আমাদের এই যে প্রয়াসকে সেটা কিন্তু দেখো আরও উঁচু স্তরের মধ্যে নিয়ে যাবে। অবশ্যই দেখো একটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু ইউটিউবে দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডিটেলস কোয়েশ্চেন অ্যান্সার, মানে সেইগুলোকে যদি একবার তোমরা দেখে নাও, সেই চ্যাপ্টার রিলেটেড সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এক জায়গাতে পেয়ে যাচ্ছ। এবার দেখো আশা করব আমরা মাধ্যমিকের আগে সমস্ত ভিডিও আমরা আপলোড করে দিতে পারবো। তা সত্ত্বেও তোমাদের বলে রাখি, তোমাদের মাধ্যমিকের পর তোমাদের যদি ভাই বোন থেকে থাকে তাদেরকে কিন্তু এনকারেজ অবশ্যই করবে টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলোকে একবার দেখে নেওয়ার জন্য। তার কারণ সেইগুলোকে যদি একবার কেউ দেখে নেয় তাহলে তার দরকার পড়ছে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। একদম ক্লিয়ার? চলো, তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? একবার আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছ, ঠিক আছে? ওকে, দেখো তাহলে 1:27 নাগাদ আমাদের ক্লাস শেষ হয়েছে। মৌ বলছে আর কোনো প্রশ্ন নেই, এই চ্যাপ্টার রিলেটেড যা যা দেখো ছিল সবই করিয়ে দিয়েছি, রিভিশনের নাম করে সব করিয়ে দিয়েছি, সব এভরিথিং যা যা দেখো ছিল প্লাস কোয়েশ্চেন অ্যান্সার মিলিয়ে সমস্ত চ্যাপ্টার ডিসকাস হয়ে গেছে, ঠিক আছে? যার ফলে সাজেশন তো তোমরা করেই নিচ্ছ, পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেল, একদম মাধ্যমিকে 6 নাম্বার ধরা বাঁধা, ঠিক আছে? একদম ক্লিয়ার? তাহলে চলো
আজকের মতো তাহলে ক্লাসটা এখানেই থাকলো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু পরের লাইভ ক্লাসে। আর প্রিপারেশনটা কিন্তু অবশ্যই জোরদার নিতে হচ্ছে। মনে রাখতে হবে ইটস নট ওভার আনটিল ইউ উইন। প্রত্যেক দিন পড়তে থেকো, তার কারণ সম্মুখ গতি মানেই কিন্তু অগ্রগতি। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের লাইভ ক্লাসে।